ঘটক সাহেব আবার এসেছিলেন বাসায়। এবারের ছেলে একজন বড়সড় ডাক্তার, বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসেছে। আমি তোর মতামত না জেনে কি করি হ্যাঁ করি, সেই জন্য কিছুই বলিনি। এবার অন্তত রাজি হয়ে যা। তানিশা চেম্বারে যাবে বলে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিল। তার মা মিসেস শিউলি বেগমের মুখে ডাক্তার ছেলের কথা শুনেও কোনো তোয়াক্কা না করে বাসা থেকে বের হয়ে গেল তানিশা। এদিকে তার মা চিৎকার করে বলছে, তানিশা, কিছু তো বল, উত্তর দিচ্ছিস না কেন? তুই কি জীবনেও বিয়ে করবি না? এভাবে আর কতদিন? তানিশা নিজেও জানে না এভাবে আর কতদিন, তবে তারও ইচ্ছে করে সুন্দরভাবে বেঁচে থাকতে, ভালোবাসার মানুষটাকে সাথে নিয়ে জীবনটাকে সুন্দর করে সাজাতে। কিন্তু যখন সে ভালোবাসার মানুষটাই নেই তার কাছে, তাহলে কাকে নিয়ে সে এমন মধুর স্বপ্ন দেখবে? কার উষ্ণ ভালোবাসা নিজের জীবনটা আরও রঙিন করবে? তানিশা মনে করে কাউকে যদি একবার মন থেকে ভালোবাসা যায় তাহলে তাকে শত চেষ্টা করেও ভোলা যায় না। আর যে চোখের আড়াল হওয়ার সাথে সাথে মন থেকে বের হয়ে যায় তাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না। সেজন্য তানিশা পুরনো ভালোবাসার স্মৃতি নিয়ে বেঁচে আছে এখনো। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম ভালোবাসার অনুভূতি এত সহজে কি করে ভুলতে পারে? এখনও সেসব স্মৃতি চোখের সামনে জলজল করে ভেসে ওঠে তার। তানিশা নিজেও একজন এমবিবিএস ডাক্তার। সে বর্তমানে ঢাকা সরকারি হাসপাতালে গাইনি বিভাগে আছে। তার অনেক বড় ইচ্ছা সে বিদেশ থেকে আরও অনেক বড় ডিগ্রি নিয়ে আসবে। দেশের নাম্বার ওয়ান গাইনিকোলজিস্ট হবে সে। চেম্বারে আজ অনেক রোগী এসেছে, কানায় কানায় পূর্ণ চেম্বার। এই পরিস্থিতিতে দম ফেলার উপায় নেই তানিশার। ঠিক এই সময় ভয়ে ভয়ে এক বয়স্ক মহিলা তানিশার চেম্বারে ঢুকলো আর বলল, ডাক্তার ম্যাডাম, একটা কথা বলতে পারি? তানিশা আজ অনেক ব্যস্ত, তবুও সে ব্যস্ততার মধ্যে চোখ তুলে তাকালো। তানিশার তাকানো দেখে মহিলাটির চোখে মুখে ভয় আরো বেড়ে গেল। মহিলাটি আমতা আমতা করছে। তানিশা তখন বলল, জি বলেন। ম্যাডাম, আমার নাতনি জীবনেও এত বড় ডাক্তার দেখেনি, তাই আপনাকে দেখতে চাই। সে এবার ক্লাসে একরোল করেছে, পড়াশোনা করতে ভীষণ পছন্দ করে সে। সেও বড় হয়ে আপনার মতো ডাক্তার হতে চায়। তাকে কি একটু আনবো ভেতরে? তানিশার সাথে সাথে বলল। হ্যাঁ অবশ্যই। বয়স্ক মহিলাটি কথাটা শোনা মাত্রই তার নাতনিকে নিয়ে আসলেন। মেয়েটি ভয়ে ভয়ে তানিশার কাছে এগিয়ে আসলো। তার চোখে অবাক, বিস্ময় আর খানিকটা সংকোচ, কিন্তু চোখে মুখে শ্রদ্ধার অবয়ব। মনে হচ্ছে সে কোনো মহামানবকে দেখছে, এমনভাবে হা করে তাকিয়ে আছে। মেয়েটি দেখতে একদম পরীর মতো ছিল। তানিশা দেখা মাত্র মেয়েটিকে তার কাছে টেনে নিল আর বলল। কি মিষ্টি দেখতে তুমি। তানিশা আবার মেয়েটির মাথায় হাত দিয়ে বলল। দোয়া করে দিলাম, একদিন তুমিও অনেক বড় ডাক্তার হবে। মেয়েটি সেই কথা শুনে মুচকি এসে এক দৌড় দিল। তানিশা মেয়েটির নাম জিজ্ঞেস করারও সুযোগ পেল না। তানিশা অবাক নয়নে তাকিয়ে রইল মেয়েটির দিকে। ছোট বাচ্চাদের প্রতি ভীষণ দুর্বল সে। পরিণত বয়সে বিয়ে করলে আজ তারও এমন পরীর মতো মেয়ে থাকতো। হঠাৎ তানিশার ফোনে রিং বেজে উঠল। তানিশার মা ফোন দিয়েছে। তানিশা বুঝতে পারলো তার মা কেন ফোন দিয়েছে। তার মা আবার তাকে এই বিয়ের কথাই বলবে। সেজন্য তানিশা কল রিসিভ করলো না। তাছাড়া তার এখন এমার্জেন্সি একটা সিজারের রোগী আছে। তানিশা সেজন্য তাড়াহুড়ো করে অপারেশন রুমে চলে গেল। রোগীকে ইতিমধ্যেই অপারেশন বেডে নেওয়া হয়েছে, আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, এমনকি এনসাথোসিয়াও করা হয়েছে। কিন্তু তানিশা বেডে শুয়ে থাকা রোগীকে দেখে একদম চমকে উঠল। তার চোখ যেন কপালে উঠে গেল, কারণ এ আর অন্য কেউ নয়, তারই বেস্ট ফ্রেন্ড তন্নি। তন্নি নিজেও জানতো না তার সিজার তানিশাই করবে, কারণ তন্নির হাজব্যান্ড ইকবাল নিজে নিজেই ব্যবস্থা করেছে সব। আর তখনকার সেই মিষ্টি পরিটা হলো তন্নিরই মেয়ে। তানিশা সবচেয়ে বেশি অবাক হলো তন্নির হাজব্যান্ডকে দেখে, কারণ তন্নির বিয়ে তো তানিশার প্রেমিকের সাথে হয়েছে। তাহলে এ ছেলের সাথে তন্নির কিভাবে বিয়ে হলো? তানিশার মাথা যেন মুহূর্তের মধ্যে চক্কর দিয়ে উঠল। সে এখন মাথা করে পড়ে যাওয়ার মতো অবস্থায় আছে। তারই বেস্ট ফ্রেন্ড তন্নির জন্যই আজ সে একাকী জীবনযাপন করছে। নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে সে এখন পর্যন্ত অবিবাহিতই রয়ে গেছে। তন্নি ছোট থেকেই তার মামার বাসায় বড় হয়েছে, কারণ তন্নির বাবা দ্বিতীয় বিয়ে করায় তন্নির মামা মিস্টার তাইব চৌধুরী তন্নি আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। আর যেতে দেননি তন্নিদের। তন্নির দুইজন মামাতো ভাই ছিল, একজনের নাম ছিল আমান আর একজনের নাম ছিল নোমান। তানিশার তন্নি ছিল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী। আমান তখন অনার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর নোমান তখন ঢাকা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল।
আমান অনেক সহজ সরল আর মিশুক স্বভাবের হলো নোমান মোটেও তেমন ছিল না। নোমানের ভীষণ অহংকার ছিল। ঢাকা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতে দেখে ভীষণ অহংকারী ছিল নোমান। অহংকারে মাটিতে যেন পাই পড়ে না তার। তন্নি ছিল তানিশার কলেজের একমাত্র বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে তানিশা অনেকবার গিয়েছে তার মামার বাসায়, কিন্তু একই বাসাতে থাকার পরও নোমান নিজের থেকে কোনোদিন তানিশার সাথে কথা বলেনি। সেজন্য তানিশাও কথা বলেনি। যদি নোমান আর তানিশা কোনোদিন মুখোমুখি হয়েছে তো যে যার মতোই পাশ কেটে চলে গিয়েছে। তবে আমান সবসময় তানিশার সাথে কথা বলতো, তানিশার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নিত। দুই ভাই ছিল সম্পূর্ণ দুই টাইপের। ছোটবেলা থেকেই তানিশার ভীষণ ইচ্ছে ছিল সে মেডিকেল পড়বে, ডাক্তার হবে, আর হবেই বা না কেন। সেই ছোটবেলা থেকেই এই মিন লাইফ রচনা সে লিখে আসতেছে, আমি একজন ডাক্তার হতে চাই। ক্লাস টিচার থেকে শুরু করে পাশের বাসার আন্টি যখন জিজ্ঞেস করতো তানিশা বড় হয়ে কি হবে, বুক ফুলিয়ে তখন বলেছে ডাক্তার হব। এলাকার সবাই ভালো স্টুডেন্ট বলে জানতো তানিশাকে, তাই সে বড় কোনো সাবজেক্টে পড়ালেখা করবে এ নিয়েই সবার বেশ আগ্রহ। অবশেষে অনেক পড়ালেখার প্রতিযোগিতা করে তানিশাও চান্স পেয়ে গেল ঢাকা সরকারি মেডিকেল কলেজে। বাবা মা আর আশেপাশের মানুষজন তো ইতিমধ্যেই ডাক্তার ম্যাডাম বলে ডাকা শুরু করে দিয়েছে। শুনতে কিন্তু সেই রকম লাগে তার। কুশির ঠেলা ডানা মেলে পাখির মতো উঠতে ইচ্ছে করে তার। এত আনন্দ এখন সে কই রাখে। আর সবচেয়ে বড় কথা, সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে সে যে নোমানের সমস্ত অহংকার ধূলিসাৎ করতে পেরেছে, এর জন্যই সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে তানিশার। নোমান নাকি সবসময় তন্নিকে বলে, তোদের মতো স্টুডেন্টদের নিয়ে আমার ভীষণ টেনশন হয়। তোরা যেভাবে পড়াশোনা করিস আমার তো মনে হয় না ভালো কোনো ভার্সিটিতে তোরা চান্স পাবি। তন্নি নোমানের এমন কথা শুনে তানিশার ডাক্তার হওয়ার কথা বলে দিয়েছে। নোমান তখন হেসে উড়িয়ে দিয়েছে কথাটা। মেডিকেলে পড়বে, ডাক্তার হবে, হাসালি আমাকে। ভালো স্টুডেন্টের কোনো নমুনাই তো দেখি না ওর মধ্যে। সারাদিন এদিক ওদিক যেভাবে ছুটে বেড়ায়, ডাক্তার হওয়া তো দূরের কথা, নার্সও হতে পারবে না। মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে এরকম মেসেজ দিনে রাতে আসতে থাকে তানিশার কাছে। সেজন্য মেসেজ অপশন অফ করে রেখেছে তানিশা, যাতে বাইরের কেউ বিরক্ত করতে না পারে। কিন্তু আজই অচেনা ছেলেটার মেসেজ দেখে তানিশার চোখ যেন কপালে উঠে গেল। তানিশা ভাবতে লাগলো এই ছেলে তার ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে। তানিশার জানা মতে সে তো অচেনা কোনো ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করেনি। ডাক্তার ম্যাডাম, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি ডাক্তার ম্যাডাম? তানিশা সেজন্য তাড়াতাড়ি করে মেসেজটা চেক করতে লাগলো, কিন্তু মেসেজটা সিন করার আগেই হঠাৎ তন্নি কল করলো। তানিশা সেজন্য তন্নির কল আগে রিসিভ করলো। তানিশা ফোন রিসিভ করতেই তন্নি বলল, তানিশা, আজ তো বৃহস্পতিবার, সেজন্য কলেজ শেষ হওয়া মাত্র আমাদের বাসার দিকে রওনা দিবি। 1 সেকেন্ডও দেরি করবি না, কারণ তোকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কতদিন ধরে দেখি না তোকে। তানিশা, আজ তো বৃহস্পতিবার, সেজন্য কলেজ শেষ হওয়া মাত্র আমাদের বাসার দিকে রওনা দিবি। 1 সেকেন্ডও দেরি করবি না, কারণ তোকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কতদিন ধরে দেখি না তোকে। তানিশাকে দেখার জন্য নাকি তন্নির মনটা ভীষণ ছটফট করছে। আসলে তন্নি মেয়েটা ভীষণ একগুঁয়ে আর জেদি। সেজন্য যখন যেটা করতে বলে তানিশাকে সেটাই শুনতে হয়। আবার তানিশারও সব কথা শোনে তন্নি, কারণ অসম্ভব রকমের ভালো বন্ডিং ছিল দুই বান্ধবীর মধ্যে। মানে একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে। এইরকম বন্ধু তো সচরাচর দেখাই যায় না আজকাল। তন্নির এমন জোরাজোরি দেখে তানিশা কলেজ শেষ করে তন্নির মামার বাসার দিকে রওনা দিল। আগে মাঝে মধ্যে প্রায় যেত, কিন্তু এখন আর যাওয়ার সময় হয় না তার। তানিশা তার ড্রেস চেঞ্জ করারও সুযোগ পেল না, কারণ তন্নি তাকে আর এক মুহূর্ত থাকতে দিচ্ছে না দূরে। সেই থেকে কল করেই যাচ্ছে। তন্নির সাথে কথা বলতে বলতে তানিশা মেসেজ দেওয়া স্টেটের কথা একদম ভুলেই গেল। মেডিকেল স্টুডেন্টদের কাছে বৃহস্পতিবার দিনটা সবচেয়ে বেশি আনন্দের দিন, কারণ বৃহস্পতিবার আসলে যেন প্রতিটা স্টুডেন্ট ঈদের আনন্দ অনুভব করে। সেজন্য বৃহস্পতিবারে হোস্টেলে সকল মেয়েরা অনেক অনেক আনন্দ করে। এই বৃহস্পতিবার হচ্ছে তানিশাদের রেস্টুরেন্ট বার, কারণ শনিবার কোনো বড়সড় পরীক্ষা না থাকলে তারা বাইরেও ঘুরতে যায় সবাই। সারা সপ্তাহ যেমনই কাটুক, এই কয়েকদিনের আনন্দে তারা পুরো সপ্তাহের সকল কষ্ট ভুলে যায়। কারো বার্থডে করা, একসাথে খাওয়া, ছুটি, আড্ডা, ক্লাসের খুনসুটি, এগুলো নিয়ে খুব মজা করে হোস্টেলের প্রতিটি মেয়ে। তানিশাদের এবারে শনিবারে কোনো এক্সাম নাই বিধায় সে তন্নিদের বাসা যাওয়ার সুযোগ পাচ্ছে। তানিশা বাসার দিকে যাচ্ছে আর মনে মনে নোমানকে নিয়ে ভাবতেছে। নিজেকে নিয়ে খুবই অহংকার করো, ভেবেছো তুমি ছাড়া আর এই দুনিয়ায় কেউ মেধাবী নেই। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করো দেখে অহংকারে মাটিতে পা পড়ে নাই। আমাদেরকে মানুষই মনে করো নাই। এখন কোথায় গেল তোমার সেই অহংকার? তোমার সব অহংকার তো একদম ধূলিসাৎ হয়ে গেল। আমিও তো
তোমার মেডিকেলেই চান্স পাইয়া গেলাম। এখন ওই অহংকারী মুখখানা কেমনে দেখাবে? ইস, কি যে আনন্দ লাগছে আমার। এই ভেবে তানিশা খুশিতে একদম গদগদ হয়ে রয়েছে। তানিশা তন্নিদের বাসায় ঢুকতেই তন্নির বড় ভাই আমানের সাথে দেখা। আমান কোচিংয়ে যাচ্ছে, সেজন্য বেশ তাড়াহুড়ো করে বের হচ্ছিল বাসা থেকে। তানিশাকে দেখা মাত্রই বলে উঠল, আকাশের চাঁদ আজ কোন দিকে উঠেছে? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তানিশা আমানের কথা শুনে হেসে বলে উঠল, ভাইয়া, সময় হয় না এখন, পড়াশোনা নিয়ে ভীষণ প্যারার মধ্যে আছি। আগে জানলে মেডিকেলে কখনোই ভর্তি হতাম না। জানি জানি, আমাকে আর বলতে হবে না সে কথা। আমাদের ছোট মেয়ে তো মেডিকেলে পড়তে পড়তে ইতিমধ্যে পাগল হয়ে গেছে। কোন দিন যে আমাদের ভুলে যায়। এই বলে আমান হো করে হেসে উঠল। হঠাৎ কলেজ থেকে নোমানও বাসায় আসলো। তানিশার দিকে একবার তাকিয়ে তার ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া কয়টা বাজে দেখেছো? কোচিংয়ে যাবে কখন? আমান ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও শিট, ইটস টু লেট। তানিশা, তুমি বাসার ভিতরে চলে যাও, কোচিং থেকে এসে কথা বলছি। এই বলে আমান তাড়াতাড়ি করে চলে গেল। কিন্তু নোমান কোনো কথা না বলেই তানিশার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বাসার মধ্যে প্রবেশ করলো। এই প্রথমবার অহংকারী ছেলেটার হাসি দেখার সৌভাগ্য হলো তানিশার। তানিশা মনে মনে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। সে ভাবতে লাগলো, নোমান তাকে দেখে এভাবে হাসলো কেন? না সে মেডিকেলে চান্স পাইছে দেখে ভাব জমাতে চাচ্ছে, কোনটা? তানিশা ঠিক করলো সে কিছুতেই নোমানকে পাত্তা দিবে না। এতদিন কথা বলা তো দূরের কথা, সে তার সামনেই আসেনি। আর আজ হঠাৎ এমন হাসি দিয়ে চলে গেল, মনে হয় কত বছরের পরিচয় তাদের। তানিশা তার লম্বা চুলের বিনুনিটা পেছন থেকে সামনে টেনে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। আসলে তানিশার ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কারণ নোমান এসেছে অন্য কারণে। তানিশার গায়ে এখনও সেই সাদা অ্যাপ্রনটি জড়িয়ে রয়েছে, সে ড্রেস চেঞ্জ পর্যন্ত করেনি। নোমান তানিশাকে কলেজের ড্রেসে দেখিয়ে এভাবে মুচকি একটা হাসি দিল। নোমান মনে মনে ভাবলো, মেডিকেলে চান্স পাইছে দেখে অ্যাপ্রন গায়ে দিয়েই গেস্টের বাসায় চলে এসছে। হায় রে, মেডিকেলের ছাত্রী। দুনিয়ায় আর মনে হয় কেউ মেডিকেলে পড়ে না। তানিশা বাসার ভিতরে প্রবেশ করতেই দেখে নোমান ডাইনিং টেবিলে বই নিয়ে বসে পড়ছে। মাত্রই কলেজ থেকে ফিরেছে সে, কয়েকটু ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে তা না, সোজা পড়াশোনা শুরু করে দিয়েছে। আসলে নোমান সারাক্ষণই শুধু পড়ালেখাই করে, ফ্যামিলির যে কোনো প্রোগ্রামেও তাকে দেখা যায় না। এটা অবশ্য তার দোষ না, কারণ মেডিকেলের স্টুডেন্টরা প্রথম ও দ্বিতীয় বর্ষ কিছুটা আনন্দে কাটালেও তৃতীয় বর্ষে কমিউনিটি মেডিসিন ও ফরেন্সিক মেডিসিনের জন্য কঠিন কঠিন সাবজেক্ট পড়তে হয়, সেজন্য চাপটা একটু বেশিই তাদের। আর সেজন্যই প্রচুর পড়তে হয়। কারোর সাথে বসে গল্প করে অযথা টাইম ওয়েস্ট করে না তারা। নোমানের চেহারা দেখলেই বোঝা যায় অনেক আনরোমান্টিক আর ভীষণ অহংকারী ছেলে একজন, যার হাতে সবসময় একখানা বই থাকবেই আর মাথায় থাকবে সবসময় নিচু। চশমাটা ছাড়া তো তার এক সেকেন্ডও চলবে না। সারাদিন পড়তে পড়তে অকালেই চোখ দুটো নষ্ট করে ফেলেছে সে। চশমা ছাড়া সবকিছু আবসা আবসা দেখে নোমান। তানিশা নোমানকে দেখে মনে মনে ভাবতেছে, আসলেই আপনার অনেক বেশি দেমাগ। তা না হলে একবার তো কিছু একটা জিজ্ঞেস করা যায়, যেহেতু এটা তাদের বাসা। তানিশার মতো এমন সুন্দরী, মেধাবী আর ভদ্রমের সাথে কথা বলে না, তাকে তো অহংকারী বলা যায়। নোমানের ভাই আমান আবার ভীষণ পছন্দ করে তানিশাকে। তানিশার সাথে কি সুন্দর করে কথা বলে, দেখা হলেই ভালো মন্দ জিজ্ঞেস করে। হঠাৎ তন্নি সে উপস্থিত হলো সেখানে। সে তো তানিশাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর আনন্দে তাকে নিয়ে ঘুরতে লাগলো। তার খুশি যেন আর ধরছেই না, কতদিন পর দেখা তাদের। তানিশাকে এইভাবে ঘোরানোর ফলে তার মাথা যেন বনবন করে ঘুরতে লাগলো। সে তখন বলল, তন্নি থাম, এবার পড়ে যাব তো। তন্নি সেই কথা শুনে থেমে গেল আর তানিশার হাত ধরে তার রুমের দিকে নিয়ে যেতে লাগলো। নোমান তবুও একটিবার তাকালো না, অথচ দুই বান্ধবী এতক্ষণকে চিৎকার চেঁচামেচি না করলো। মনে হচ্ছিল 5 মিনিটের একটা সুনামি হয়ে গেছে। তন্নির রুমে ঢুকতেই তানিশার তায়েব চৌধুরীর সাথে দেখা। তায়েব চৌধুরীও তানিশাকে ভীষণ পছন্দ করেন আর নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তানিশা মেডিকেলে চান্স পাইছে দেখে তায়েব চৌধুরী ভীষণ খুশি হয়েছেন। মা অনিশা, কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? তানিশা হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ মামা, অনেক ভালো আছি, আর পড়াশোনাও ভালোই চলছে। হঠাৎ তায়েব চৌধুরী তন্নির দিকে তাকিয়ে বলল, এই না হলো আদর্শ বাপের আদর্শ মেয়ে। দেখ, এক চান্সেই সরকারি মেডিকেল চান্স পেয়ে গেল। আর তুই কি করলি? একই কলেজে পড়লি তোরা, একই সাথে কোচিং করলি, তবু তুই সরকারি মেডিকেলে চান্স পাইলি না। আর তানিশাকে দেখ, কোনো টাকা পয়সা খরচ না করেই এক চান্সে সরকারি মেডিকেল চান্স পেয়ে গেল।
তন্নি আর তার মামার কথা শুনে এক মুহূর্ত থাকলো না সেখানে, মন খারাপ করে ব্যালকনিতে চলে গেল। কারণ তায়েব চৌধুরী এই কথাটা এখন রোজ রোজ বলে, যেটা শুনলে তন্নির ভীষণ কষ্ট হয়। এমনিতেই সে কোথাও চান্স পায়নি, তার উপর তার মামা আবার কাটা খায় নুনের সিটা দেয়। তন্নি এবং তানিশা দুজনেই এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে মেডিকেলের চান্স পাওয়ার জন্য রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়। দুর্ভাগ্যবশত তন্নি কোনো সরকারি মেডিকেলে চান্স না পাওয়া সে দ্বিতীয়বার সুযোগ নিচ্ছে। যদি দ্বিতীয়বারও না হয় তখন তার মামা প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়ে দেবে। কিন্তু তানিশা প্রথম সুযোগে চান্স পেয়ে যায়। তানিশাই ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, সে একটি রাতও ঠিকভাবে ঘুমায়নি। তার মনের মধ্যে ভীষণ জেদ ছিল, সে সবসময় একটা কথাই ভাবত, সবাই যদি পারে তাহলে সে কেন পারবে না। এদিকে তন্নি তায়েব চৌধুরীর কথা মন খারাপ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তানিশাও সেখানে চলে গেল। তানিশা তন্নির কাছে গিয়ে বলল, তুই কি আমাকে সেই জন্য ডেকেছিস তোদের বাসায়? তুই মুখ গোমরা করে থাকবি আর আমি তো রাগ ভাঙাবো? তন্নি তখন কাঁদতে কাঁদতে বলল, মামা সবসময় শুধু তোরই উদাহরণ দেয় এখন। কেন যে তোর সাথে আমার দেখা হলো, আর কেনই বা তোকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে এই বাসায় আনলাম। এখন দিন রাত শুধু এটাই শুনতে হয় আমাকে। আমি তো একজন মানুষ, আমার তো খারাপ লাগে। মামা কেন যে এভাবে কষ্ট দেয় আমাকে, বুঝি না কিছু। তানিশা তখন তন্নির চোখের পানি মুছে দিয়ে বলল, মামা তোর ভালোর জন্যই এভাবে বলে। তুই তাহলে মন দিয়ে পড়াশোনা করবি। প্রথমবার সুযোগ পাসনি তো কি হয়েছে, আরও একবার চান্স তো আছে, দ্বিতীয়বার ইনশাল্লাহ পেয়ে যাবি। তন্নি সেই কথা শুনে তানিশাকে জড়িয়ে ধরে বলল, তুই আবার মন খারাপ করলি নাকি? আমি কিন্তু মন থেকে কিছু বলিনি। না না, কিসের মন খারাপ? হঠাৎই টুং করে আবার মেসেজ আসলো তানিশার ফোনে। আই লাভ ইউ ডাক্তার ম্যাডাম, প্লিজ রিপ্লাই দাও। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তানিশা মেসেজটি এড়িয়ে যেতে চাইলো, কিন্তু তন্নি তার আগে তানিশার হাত থেকে ফোনটা নিয়ে বলল, ব্যাপার তানিশা, প্রেম করছিস নাকি? এত টুং টুং করে কিসের আওয়াজ হচ্ছে? এই বলেই তন্নি মেসেজটি সিন করলো। তন্নি মেসেজটি দেখে মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, তানিশা এই ছেলেটা কে? 100+ মেসেজ। তানিশা তখন তন্নির হাত থেকে ফোনটা নিয়ে বলল, দূর, চিনি না আমি। তন্নি তখন তানিশার মাথায় একটা টোকা দিয়ে বলল, আমি কি ছোট বাচ্চা? যেটা বোঝাবি ওটাই বুঝবো। তুই যদি না চিনিস তাহলে এই ছেলে তোর ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে? তানিশা তন্নির কথা শুনে তাড়াতাড়ি করে ছেলেটির সকল মেসেজ চেক করতে লাগলো, কারণ তানিশা নিজেও বুঝতে পারছে না আসলে ছেলেটি কে। কিন্তু ছেলেটির প্রথম মেসেজ দেখে তানিশা যেন শূন্যে ভাসতে লাগলো। কিন্তু সেই মেয়েটা যে তানিশাকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বারবার অনুরোধ করেছিল আর বলছিল। তানিশা তার সাধ্যমতো মেয়েটাকে সাহায্য করেছিল, কোনো কোচিং সেন্টার ভালো হবে, কী বই কিনতে হবে এসব বিষয়ে পরামর্শ দিয়েছিল। তারপর থেকে রেগুলার মেয়েটি থেকে মেসেজ দিতে থাকে, কিন্তু তানিশা ব্যস্ত থাকার কারণে যত সময় রিপ্লাই দিতে পারে না। কিন্তু যখন সময় হয় তখন কথা বলে। কিন্তু আজ হঠাৎ সেই মেয়ে সেল হয়ে গেল কিভাবে? কুইন শামিমা থেকে আজ কিং শামিম হয়ে গিয়েছে, তার মানে একটা ফেক আইডি ছিল। এতদিন সেই ফেক আইডির সাথে কথা বলে তার মূল্যবান সময় নষ্ট করেছে। এইদিকে তন্নি শুধু বারবার বলছে, কি হলো তানিশা, কিছু বলছিস না যে? ছেলেটাকে রিপ্লাইও দিচ্ছিস না? তানিশা তখন তন্নিকে সব কিছুই খুলে বলল। এদিকে তানিশা মেসেজ সিন করে, ছেলেটি একের পর এক মেসেজ দিতেই আছে। ছেলেটি লিখেছে, এতদিন আমি মিথ্যে কথা বলেছি, আসলে আমি কোনো মেডিকেলে চান্স নিতে চাই না। এটা ছিল তোমার সাথে কথা বলা বাহানা মাত্র। আমি একজন ছেলে, তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু বলা হয়ে ওঠেনি আমি একজন পুলিশ অফিসার। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর বিয়েও করতে চাই। তানিশা কোনো উত্তর দিল না। সে মনে মনে ভাবলো, রিয়েল আইডির ছেলেদেরকে পাত্তা দেই না, আর এই ছেলে আসছে ফেক আইডি দিয়ে প্রপোজ করতে। এইসব লোকের সাথে আজেরা কথা বলার সময় নষ্ট করতে চাই না, সেই জন্য ব্লক দেওয়ার জন্য ব্লক অপশনে যেতেই ছেলেটি আবার মেসেজ দিল আমাকে। হ্যালো ডাক্তার ম্যাডাম, কিছু বলছো না কেন? এতদিন তো ভালোই কথা বলতে, আজ হঠাৎ এত অহংকার হয়ে গেল কেন? আমি কিন্তু একজন নামকরা পুলিশ অফিসার। ইচ্ছা করলে তোমাকে তুলে নিয়ে যেয়ে বিয়ে করতে পারি। ভালোভাবে বললাম, দেখো গায়ে লাগছে না আমার কথা? মেসেজটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল তানিশা, কারণ ঢাকা শহরে সে একলা থাকে, কোনো নিকট আত্মীয় কেউই নেই, শুধু আছে এই কলেজের বান্ধবীটাই। এভাবে কেউ যদি হুমকি দেয় তাহলে তো ভয় পাওয়ারই কথা। তবুও সাহস করে উত্তর দিল তানিশা, বিয়ে করা তো দূরের কথা, আপনি আমার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না। আর আপনি যত বড়ই অফিসার হন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। এত অহংকার তোমার? মেডিকেলে পড়ছো দেখে কি এত অহংকার দেখাতে হবে? তানিশা তখন বলল,
অনেক পরিশ্রম করে মেডিকেলে চান্স পাইছি, সেজন্য তো একটু অহংকারী হবই। ছেলেটা তখন রাগের ইমোজি দিয়ে পড়ল। এই যে মিস তানিয়া, এরকম 2-4টা মেডিকেল স্টুডেন্টদের আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই। তানিয়া নাম শুনে ভীষণ হাসি পেল তানিশার। সে তখন হাহা ইমোজি দিয়ে বলল, যে আমার নামটাই ঠিক করে জানে না, সে আবার নাকি আমাকে উঠে নিয়ে যাবে। তানিয়া না, আমি মিস তানিশা। আর আপনার পকেটে আপনি কাকে কাকে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ছেলেটি তখন বলল, চ্যালেঞ্জ রইল তোমার সাথে। আগামী শনিবার দেখি কি করে কলেজে ঢুকতে পারো তুমি। তানিশা এই মেসেজ দেখার সাথে সাথে চিরদিনের জন্য ব্লক লিস্টে পাঠিয়ে দিল। তবে তার ভীষণ ভয় হতে লাগলো, ছেলেটি তাকে এভাবে চ্যালেঞ্জ করলো কেন? এখন যদি সত্যি সত্যি উঠিয়ে নিয়ে যায়? তন্নি তানিশাকে এমন ভয় করা দেখে বলল, তুই আসলেই একজন পাগল মেয়ে। ও বললো আর তোকে উঠিয়ে নিয়ে গেল? এত সহজ? আর ফেসবুকে এরকম অহরহ ছেলে আছে যাদের কোনো কাজকর্ম নেই, খুদাই মেয়েদেরকে এভাবে ডিস্টার্ব করে আর ভয় দেখায়। তানিশা তন্নির এমন সান্ত্বনা শুনেও তার আতঙ্ক কিছুতেই দূর হলো না। তার বুক দূরে দূরে করে কাঁপতে লাগলো। এদিকে তন্নি তানিশাকে এমন ভয় করা দেখে তার মন ভালো করার চেষ্টা করতে লাগলো। তাকে ছাদে নিয়ে গেল। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর নিজের হাতে তানিশাকে নুডলস রান্না করে খাওয়ালো। বিকেলবেলা আবার 2 মগ কফি বানিয়ে নিয়ে ব্যালকনিতে বসে কিছুক্ষণ গল্প করলো। তানিশা সব কিছু ভুলে যাওয়ার ট্রাই করলো আর তন্নির সাথে দিনটি উপভোগ করতে লাগলো। এইভাবে হাসি আনন্দে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে গেল তানিশা টেরই পেল না। রাতের বেলা হঠাৎ তন্নি মিউজিকের সাউন্ড বেশি করে দিয়ে তার তালে তালে নাচতে লাগলো আর বলতে লাগলো, আহাউ আহাউ सच चुटकी जो तूने कती हुई जोड़ी से कटी हुई जहा वहा। তন্নি এবার তানিশাকেও ডাকলো তার সাথে ডান্স করার জন্য, কিন্তু তানিশা আসতে চাইলো না। তন্নি তখন জোর করে তানিশার হাত ধরে লাফাতে লাগলো, একেবারে যাকে বলে উড়া ধুরা নাচ। তানিশা বুঝতে পারছে না তন্নির কাছে হঠাৎ এত খুশি খুশি লাগছে কেন। হঠাৎ দরজা দাঁড়িয়ে নোমান চিৎকার করে বলল, শাট আপ! কি শুরু করেছিস তন্নি? বন্ধ করে সব গান বাজনা। নোমান জোরে জোরে চিল্লাচ্ছে আর বলছে, এত জোরে সাউন্ড দিয়ে কেউ গান শোনে নাকি? হ্যাঁ, বাসায় তো তুই একা না, বাকি মেম্বারদের কথাও তো ভাবতে হবে তো। নোমানের এত জোরে জোরে চিল্লানি তন্নির কানে পৌঁছালো না। সে চোখ বন্ধ করে সে আগের মতোই গানের তালে তালে ডান্স করছে। কিন্তু তানিশা নোমানের কণ্ঠ শুনে অনেক আগেই থেমে গেছে। সে তখন তাড়াতাড়ি করে নিজেই গিয়ে মিউজিকটা অফ করে দিল। এতক্ষণে তন্নির হুঁশ ফিরে এলো। গান বন্ধ হওয়া সে চোখ মেলে তাকালো আর নোমানকে দাঁড়িয়ে থাকা দেখে সাথে সাথে বলল, নোমান ভাইয়া, আপনি এই সময় বাসায়? আপনার না আজ ওয়ার্ডে ক্লাস আছে? আমি বাসায় না থাকলে তুই কি এরকমই পাগলামি করিস? না না, কি বলছেন এসব? আমি তো মাত্র পড়াশোনা শেষ করে মিউজিকটা অন করেছি। নোমান তন্নির কথা শুনে বলল, মনে তো হয় না তুই আজ পড়তে বসেছিলি। এইভাবে মিথ্যা কথা বলে কি লাভ তন্নি? এতে ক্ষতি কিন্তু তোরই হচ্ছে। যা পড়তে বস। এই বলেই নোমান তানিশার দিকে একবার তাকিয়ে আবার তার চোখ ফিরিয়ে নিল আর রুম থেকে বের হয়ে গেল। তানিশা তার জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। নোমান রুম থেকে বের হওয়া মাত্রই তন্নি বলল, এখন কয়টা বাজে তানিশা? নোমান ভাইয়া আজ এত তাড়াতাড়ি ফিরলো কেন? তানিশা ঘড়ি দেখে বলল, 9টা বাজে। মাত্র 9টা? আর তাতেই ভাইয়ার ওয়ার্ড করা শেষ হয়ে গেল? তানিশা তন্নির কথা শুনে বলল, আজ হয়তো ওয়ার্ডের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেই জন্য উনিও তাড়াতাড়ি ফিরেছেন বাসায়। আসলে নোমানকে এখন সারা রাত ওয়ার্ডেই থাকতে হয়। সারা রাত ওটিতে থেকে আবারও সকাল 7টায় ক্লাসে অ্যাটেন্ড করে সে। সকল ক্লাস শেষ করে তবে সে বাসায় ফেরে। কিন্তু আজ একটু নোমান তাড়াতাড়ি বাসায় ফিরেছে, সেজন্য তন্নি ভীষণ অবাক হলো। তন্নি নোমানের কথা শুনে কিছুক্ষণ বই নিয়ে পড়াশোনা করলেও তার আর ইচ্ছে করলো না পড়তে। বাসায় তার বেস্ট ফ্রেন্ড এসেছে আর সে তাকে সময় দেওয়া বাদ দিয়ে বই নিয়ে বসে থাকবে না, তা কিছুতেই হবে না। এজন্য তন্নি বই বন্ধ করে তানিশার কাছে চলে গেল। তানিশা একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে কবে যে সেও 4র্থ ইয়ারে উঠবে। 4র্থ ইয়ারে উঠলেই তবুও ডাক্তার হবার স্বপ্ন প্রায় কাছাকাছি চলে যাওয়া যায়, কারণ তখন ওয়ার্ডে ক্লাস হয় নিয়মিত। ডাক্তার হওয়ার সকল নিয়মকানুন কিছুটা শিখে ফেলে স্টুডেন্টরা। হঠাৎ তন্নি পেছন দিক থেকে তানিশাকে ধরা সে একদম চমকে ওঠে। তানিশা ভয়ে বুকে থুতু ছিটিয়ে দিল। তন্নি তা দেখে হাসতে হাসতে বলল, ডাক্তারদেরকে সবসময় সাহসী হতে হয়, কিন্তু তুই তো একদম ভিতর ডিম। তানিশা তখন বলল, আমি মোটেও ভয় পাই না তন্নি, কিন্তু তুই যেভাবে হঠাৎ এসে ধরেছিস, ভয় পাবারই তো কথা। আচ্ছা বাদ দে, চল না একটু গল্প করি এখন। তানিশা সেই কথাগুলো শুনে বলল, তোর কি পড়াশোনা শেষ হয়েছে?
রাখ তো পড়াশোনা। ছুটির দিনেও যদি বই নিয়ে বসে থাকতে হয় তাহলে সে ছুটি দেওয়ার কি মানে? তার উপর আবার তুই এসেছিস বাসায়। আজ হবে না এসব পড়াশোনা, চল কিছুক্ষণ গল্প করি। কি গল্প করবি? যে কোনো গল্প। একটা সত্যি কথা বলবি? তানিশা তখন তন্নির দিকে ভালো করে তাকালো। তন্নির চোখ মুখ কেমন যেন প্রেম প্রেম গন্ধ। নতুন প্রেমে পড়লেও মুখে যেমন একটা আনন্দের ঝটকা দেখা যায়, ঠিক তেমনি তন্নির মুখখানা জল জল করছে। তানিশা তখন নিজেই জিজ্ঞেস করলো, কি তোর হয়েছেটা কি বলতো? তোকে কেমন জানি আজ অন্যরকম লাগছে। তুই কি কিছু বলতে চাস আমাকে? তন্নি তানিশার কথা শুনে চুপ করে থাকলো, কারণ সে সত্যি কিছু একটা বলতে চায় কিন্তু বলার সাহস পাচ্ছে না। আর তন্নি তানিশাকে এজন্যই ডেকেছে তার বাসায়, কারণ সে কথাটা তানিশাকে না বলেও থাকতে পারছে না। হঠাৎ নোমান আবার আসলো তন্নির রুমে, আর তন্নি তন্নি বলে চিৎকার করতে লাগলো। তন্নি নোমানের ডাক শোনা মাত্র এই রুমে চলে গেল। নোমান তন্নিকে দেখা মাত্র বলল, কি রে, রাত কয়টা বাজে? রুমে আলো জ্বালানো কেন? না ভাইয়া, এতক্ষণ পড়লাম। এখন পড়া শেষ, সেজন্য একটু ব্যালকনিতে বসে গল্প করছিলাম তানিশার সাথে। এত রাতে গল্প? যা ঘুমিয়ে পড়। আজ ছুটির রাত না, আর একটু দেরিতে ঘুমাবো। নোমান তখন বলল, না, এক্ষুনি ঘুমাবি। আর যদি ঘুম না ধরে তাহলে আবার পড়তে বস। মেডিকেলে চান্স নিতে গেলে একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। প্রতিটা সেকেন্ডের এখন অনেক মূল্য। তানিশা ব্যালকনি থেকে নোমানের সব কথা শুনছিল। হঠাৎ নোমান বলল, তোর বান্ধবী তোকে উপদেশ দেয় না? তুই যে এইভাবে সময় নষ্ট করছিস সে কিছু বলে না? হ্যাঁ বলে। কই তোর বান্ধবী? ডাক দেখি। তন্নি সেই কথা শুনে তানিশাকে ডাকতে গেল। তানিশা তন্নির কথা শুনে ভীষণ অবাক হলো। নোমান তাকে ডাকছে, যে ছেলে জীবনেও কথা বলেনি তার সাথে, সে আজ হঠাৎ ডাকতে যাবে কেন? সে নিশ্চয়ই ভুল শুনেছে, সেজন্য তানিশা ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। তন্নি তখন বলল, কি রে, কি হলো? শুনতে পাসনি? নোমান ভাইয়া ডাকছে তোকে। তানিশা তন্নির কথা শুনে রুমে চলে আসলো। কিন্তু তানিশা রুমে আসতেই নোমান তানিশাকে একটা ধমক দিল। নোমান বলল, বান্ধবীকে পড়াশোনার বিষয়ে সাহায্য করো না, শুধু দাদা থই থই করে নাচানাচি করো। তানিশা নোমানের কথাগুলো একদম বাকরুদ্ধ হয়ে গেল। নোমান এবার শান্ত সুরে বলল, তুমি তো মেডিকেলে চান্স পেয়েছো, তা তোমাকে তো আর বলতে হবে না মেডিকেলে চান্স নিতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। জি। তুমি কি চাও না তোমার বান্ধবীও মেডিকেলে চান্স পাক? হ্যাঁ অবশ্যই। তাহলে সে কেন এইভাবে সময় নষ্ট করছে? কিছু বলো না কেন তাকে? এইভাবে সময় নষ্ট করলে তো সে এবারও সুযোগ পাবে না। তানিশা সেই কথা শুনে তন্নির দিকে তাকালো, আর তন্নি তানিশার দিকে। নোমান তা দেখে বলল, এভাবে তোমরা একে অপরকে দেখছো কেন? আমি কিছু বলছি কিন্তু। তন্নি সেই কথা শুনে সেখান থেকে চলে গেল, আর একটা বই হাতে নিয়ে আবারও পড়া শুরু করলো। তন্নি মনে মনে ভাবতে লাগলো, এই নোমান ভাইটা তাকে এত সায়েস কেন? আর মেডিকেলে যে চান্স পেতে হবে তার কি মানে? তানিশা তার জায়গাতেই দাঁড়িয়ে থাকলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই বাসাতে আসাটাই তার ভুল হয়ে গেছে। কেন যে সে আসতে গেল? হঠাৎ নোমান তানিশাকে বলল, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি পড়াশোনা নাই? তানিশা সেই কথা শুনে নিজেও চলে যেতে ধরলো। নোমান তখন বলল, ওয়েট, আগেই কোথায় যাচ্ছ? আগে বলো তোমার পড়াশোনা কেমন চলছে, সব কিছু বুঝতে পারছো তো? তানিশা কি উত্তর দেবে কিছু বুঝতে পারলো না। নোমান তখন বলল, শুধু অ্যাপ্রন গায়ে দিয়ে ঘুরলেই ডাক্তার হওয়া যায় না। মেডিকেলে চান্স পেতে যতটা পরিশ্রম করেছো তার থেকে 1000 গুণ পরিশ্রম করতে হবে এই ছাড়া মেডিকেলে টিকে থাকতে গেলে, ঠিক আছে? আর তাছাড়াও তুমি মাত্র ভর্তি হয়েছো, তো এখনও কিছুই বুঝতে পারছো না। 2 দিন পরে ঠিকই টের পাবে, তখন এইভাবে পাগলের মতো নাচানাচি সময়ই পাবে না। তানিশা নোমানের কথা শুনে নিজ মুখ করে থাকলো, কারণ নোমান সত্যি কথাই বলেছে। তানিশা ইতিমধ্যে সত্যি হাঁপিয়ে উঠেছে। ডাক্তার হওয়ার শখ তার এখন অনেক আগেই ঘুষে গেছে। তানিশাদের কলেজে ক্লাস নেওয়ার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। এসব ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে ক্লাস করাটাই তো মারাত্মক রকমের ঝামেলা মনে হয় তানিশার কাছে। বায়োকেমিস্ট্রি ক্লাসটা খারাপ না লাগলেও এনাটমির ডেমো ক্লাসটা এক বর্ণ বুঝতে পারছে না তানিশা। তার উপর আবার ফিজিওলজি তো আছেই। পড়তে পড়তে তানিশার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার এসব বিষয়ে নিয়মিত পরীক্ষা লেগেই থাকে। সবচেয়ে ছোট পরীক্ষা হলো আইটেম, যেটা প্রতিদিনই হয়ে থাকে। এটা মূলত ভাইবার মতো। বেশ কয়েকটা আইটেম মিলে একটা কার্ড হয়, তারপর কয়েকটা কার্ড পরীক্ষা মিলে একটা টার্ম পরীক্ষা হয়। রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল তো আছেই। সবশেষে 3টা টার্ম মিলে একটা প্রফেশনাল পরীক্ষা হয়। কার্ড, টার্ম আর প্রুফ নামক যে পরীক্ষাগুলো হয়, তানিশা মনে করে সেগুলো কোনো পরীক্ষা নয়।
তানিশার কাছে সেগুলো যন্ত্রণা, নির্যাতন আর মানসিক চাপ মনে হয়। পড়তে পড়তে এক একটা স্টুডেন্ট পাগলের মতো হয়ে যায়। তানিশার অবস্থা এখন পাগলের মতো। কোথাও বেড়াতে যেতেও পারে না সে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার। তার বাবা মা নিজেরাই ঢাকাতে এসে দেখে যায় তাকে, কারণ মেডিকেল কলেজে কোনো লম্বা ছুটি থাকে না। ঈদের ছুটি, পূজার ছুটি ঠিক যতদিন সরকারি অফিসে থাকে তাদের ছুটি ততদিনই থাকে। তানিশা এখন মনে মনে ভাবে, কোন দুঃখে যে মেডিকেলে পড়তে এলাম। তানিশা কিছুক্ষণের জন্য তার মেডিকেল লাইফ নিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেল। তানিশা প্রথম যেদিন মেডিকেলে অ্যাপ্রন জড়িয়ে ক্লাস করতে গেল, ভীষণ উত্তেজনা ভর করেছিল তার মনে। সাদা অ্যাপ্রনটাকে সবচেয়ে পবিত্র কাপড় মনে হয়েছিল তার। প্রথম দিন স্যারদের জ্ঞান গর্ব কথা শুনে ভেবেছিল, আহা কতই না সুন্দর হবে জীবনটা এখন, কতই ভালো লাগবে মানুষের সেবা করতে পেরে। সেই খুশিতে আব্বু আম্মুকে ফোন করে বলেছিল, বাবা আমার জন্য অনেক অনেক দোয়া করো। মা আমার জন্য বেশি করে দোয়া করো। আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, সারা জীবন অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। কিন্তু নবীন তানিশা সেদিন বুঝে উঠতে পারেনি মানুষের সেবা করতে যেসব পর্যায়ে পার করতে হবে তা পার করতে গিয়ে সে নিজেই অসুস্থ হয়ে পড়বে। আসলে মেডিকেল কলেজ মানে ভীষণ পড়ার চাপ, প্রতিযোগিতা, কদিন যেতে না যেতে শুধু পরীক্ষার পরীক্ষা। খিদে চেপে রেখে ক্লাসের পর ক্লাস করে যাওয়া, তার উপর এত কষ্টের মাঝে নিজেকে নিয়ে গর্ববোধ করে তানিশা। কারণ বাবা মার স্বপ্নটা সে পূরণ করতে পেরেছে। তানিশার বাবার ভীষণ ইচ্ছা ছিল তানিশা একদিন অনেক বড় ডাক্তার হবে, এলাকার মধ্যে প্রথম এমবিবিএস ডাক্তার হবে সে। সেই স্বপ্ন পূরণের পথেই আছে তানিশা। তবে সাদা অ্যাপ্রনটি গায়ে দেওয়ার পর থেকে তানিশার সম্মান যেন বহুগুণ বেড়ে গেছে। কোথাও যদি অ্যাপ্রন গায়ে দিয়ে যায়, আজব ধরনের এক সম্মানিত ব্যক্তি হয়ে যায় সে। কথায় আছে না, সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি থাকে, তেমনি ডাক্তারদের থেকে মেডিকেল স্টুডেন্টদের সম্মান যেন অনেক বেশি থাকে। একবার তানিশার বাবা হসপিটালে চেক আপ করানোর জন্য ঢাকায় এসেছিলেন। তানিশা কলেজ শেষ করেই বাবাকে নিয়ে হসপিটালে যায়। রিসেপশনে সিরিয়াল নিতে গিয়ে এমন খাতির করা শুরু করলো সবাই, তানিশার জীবদ্দশায় এমন খাতির কখনোই পায়নি সে। তানিশা সবসময় ভাবে সে বড় কোনো ডাক্তার হতে পারবে কিনা জানে না, তবে এখন থেকে সকল মানুষের ভালোবাসা পাচ্ছে প্রচুর। এদিকে নোমান তানিশার প্রুফের পরীক্ষার ব্যাপারে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু তানিশা এখনো তার কল্পনার রাজ্য থেকেই ফেরেনি। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গেলে এইভাবে? নোমানের ধমকানি শুনে তানিশার ধ্যান ফিরে এলো। সে তখন তার কল্পনার রাজ্য থেকে ফিরে এসে বলল, সরি, আরেকবার একটু বলবেন প্লিজ, শুনতে পারিনি। নোমান তখন তার ভ্রু কুঁচকিয়ে বলল, তোমার কি প্রফেস সব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে? জি। পরীক্ষা কেমন দিয়েছো? তানিশা নোমানের কথা শুনে এবার একটু ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, জি ভালোই দিয়েছি। অথচ সে মোটেও ভালো দেয়নি পরীক্ষা। কিছুক্ষণ আগেও সে তনির সাথে প্রফের পরীক্ষা দিয়ে আলোচনা করছিল। নোমান তখন বলল, গুড, ভালো হলেই তো ভালো। তবে তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে না ভালো পরীক্ষা দিয়েছো, কারণ প্রফের প্রতিটা সাবজেক্টে পাশ করা এত সহজ নয়। যেভাবে তুমি নাচ গান করছো মনে হয় না তুমি মেডিকেল স্টুডেন্ট। তানিশা নোমানের মুখে এমন অপমানজনক কথা শুনেও শান্ত থাকলো, কারণ সত্যিই তার প্রফের পরীক্ষা খারাপ হয়েছে। তানিশা সেজন্য সাহস করে বলল, আচ্ছা, অ্যাক্সিডেন্ট যদি পরীক্ষা খারাপ হয়েই যায় তখন কি অন্য উপায় নাই? নোমান তখন বলল, অবশ্যই আছে, কেন থাকবে না? প্রফের কোনো বিষয়ে যদি ফেল করো তাহলে 6 মাস পরে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, তবেই প্রফের পরবর্তী ইয়ারে উঠতে পারবে। তবে সবসময় চেষ্টা করবে এক চান্সেই যেন পাস করতে পারো, তা না হলে ইয়ার গ্যাপ যাবে। জি। নোমান বুঝতে পারলো তানিশার পরীক্ষা ভালো হয়নি, আর সে নিজেই যখন পড়তে পড়তে হাঁপসে যাচ্ছে, সেখানে এই মেয়ে কি করবে এটা ভেবেই নোমান তানিশাকে একটা অফার দিল। নোমান তখন বলল, তোমার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, বা কোনো নোটসের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। তানিশা নোমানের কথা শুনে বিস্ময়কর চোখ নিয়ে তার দিকে তাকালো, কারণ তার বিশ্বাসই হচ্ছে না নোমান নিজের মুখে সব কথা বলতে থাকে। তবে সে নোমানের কাছে ছোট হতে চাইল না, সেজন্য ডাইরেক্ট বলে দিল, লাগবে না নোট, আমি সব বিষয় ভালোভাবেই বুঝেছি। হঠাৎ অজানা এক নাম্বার থেকে কল এলো তানিশার ফোনে। তানিশা দেখে সাথে সাথেই কল কেটে দিল। আবারও কল এলো, তানিশা আবারও কেটে দিল। নোমান এখনো সামনেই দাঁড়িয়ে আছে। তানিশা এভাবে বারবার কল কেটে দেওয়ার নোমান ভাবলো হয়তো পার্সোনাল কেউ, সেজন্য তার সামনে কল রিসিভ করছে না তানিশা। সেজন্য নোমান আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। এদিকে অচেনা সেই নাম্বার থেকে অনবরত কল বেজেই যাচ্ছে। তানিশা এবার আর কেটে দিল না কল। সে রিসিভ করতে অপর পাশ থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো। ছেলেটি জোরে ধমক দিয়ে বলল, তানিশা সেই কথা শুনে সাথে সাথে কল কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। সে বুঝতে পারলো এটা সেই ছেলে যে তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে বলে ভয় দেখাচ্ছে।
এবার তানিশার ভয় আরও বেড়ে গেল। এখন কি হবে? এই ছেলে দেখি তার ফোন নাম্বারও জোগাড় করেছে। তানিশা এবার আর তন্নিকে কিছু বলল না, কারণ তন্নি কিছুতেই ব্যাপারটা সিরিয়াসভাবে নিচ্ছে না। সে এবারও ব্যাপারটাকে সাধারণ ব্যাপার বলে উড়িয়ে দিবে, কিন্তু তানিশার কাছে ব্যাপারটা মোটেও স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে না। সেজন্য তানিশা সিদ্ধান্ত নিল কাল সকাল সকাল সে হোস্টেলে চলে যাবে। হোস্টেলে একবার পৌঁছালে আর কারো সাধ্য নেই তাকে ধরার, কারণ হোস্টেলের সকল মেয়ে দল বেঁধে কলেজে যায়। সেজন্য ভয়ের কোনো কারণ নেই। সারা রাত তানিশা টেনশনে ঘুমাতে পারলো না। একবার ওপাশ হলো তো আরেকবার অন্য পাশ হতে লাগলো। বান্ধবীর সাথে আনন্দ করবে বলে সে অচেনা এক ভয়ে তার আনন্দটাই মাটি হয়ে গেল। এদিকে তন্নি গভীর ঘুমে ডুবে আছে। মনে হচ্ছে সে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, যার মধ্যে কোনো টেনশন নেই। তানিশার ঘুম আসছে না দেখে সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। হঠাৎ সে খেয়াল করলো আগে থেকে ব্যালকনিতে আলো জ্বালানো। তানিশা বুঝতে পারলো হয়তো নোমান আছে ব্যালকনিতে, কারণ তন্নি আর নোমানের রুমটা পাশাপাশি। 2 রুমের জন্য একটাই ব্যালকনি। ব্যালকনিটা অনেক বড় আর সুন্দর করে সাজানো। ব্যালকনির রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মুহূর্তের মধ্যেই মনটা ভালো হয়ে যায়, কারণ সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় ব্যালকনিতে। আর সবচেয়ে বড় আকর্ষণ কুঞ্জলিকার সাথে অপরাজিতার সমাহার। দেখলেই চক্ষু যেন জড়িয়ে যায়। নোমান থাকায় তানিশা আর গেল না ব্যালকনির দিকে, আস্তে করে লাগিয়ে দিল দরজাটা। এদিকে নোমান দরজা খোলার শব্দ শুনে বলল, তন্নি, তন্নি, ঘুমোসনি তুই? তানিশা পড়ে গেল মহাবিপদে। সে এক পাও এগোতেও পারছে না, আবার পিছিয়ে যেতেও পারছে না। নোমান তখন নিজে এগিয়ে আসলো আর তানিশাকে দেখা মাত্র বলল, তুমি তা কথা বলবে না? না মানে কি মানে করছো? তানিশা নোমানের ধমকানি শুনে বলল, ঘুমটা ভেঙে গেল তো, তাই ভাবলাম ব্যালকনিতে গিয়ে একটু পড়াশোনা করি। ও তাই, ভালো তো। এই বলেই নোমান তানিশাকে ব্যালকনি ছেড়ে দিয়ে তার বইপত্র নিয়ে নিজে চলে গেল রুমে। তানিশা তো এবার মহাবিপদের মধ্যে পড়ে গেল। সে তখন বাধ্য হয়ে তার ব্যাগ থেকে বই আনতে গেল আর বিড়বিড় করে নোমানকে বকতে লাগলো। এই ছেলের কাছে সারাক্ষণ শুধু পড়ালেখা কথা, পড়ালেখার বাহিরে এ অন্য কথা বলতেই জানে না। তানিশার পড়াতে একটু মন নাই, তবুও একরকম বাধ্য হয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলো সে। হঠাৎ তানিশা খেয়াল করলো নোমানের একটা বই ব্যালকনিতেই রেখে গেছে, যাতে স্পষ্ট করে লেখা আছে মাইক্রোবায়োলজি। তানিশা বইটা হাতে নিয়ে এক এক করে তার পাতা উল্টাতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো নোমানের বইয়ের মধ্যে তার ছবি। তানিশার মাথা যেন 360 ডিগ্রি কোণে ঘুরে গেল। এটা কি করে সম্ভব? নোমান কি যেন তার ছবি ভাবে নিজের কাছে রেখেছে। নোমান যাতে বুঝতে না পারে, সেজন্য সে জায়গার ছবিটা জায়গা মতোই রেখে তানিশা তাড়াতাড়ি করে রুমে চলে গেল। এমনিতেই অচেনা ছেলেটার হুমকি শুনে তার ভয় কিছুতেই দূর হচ্ছে না, তার মধ্যে আবার নোমানের বইয়ের মধ্যে তার ছবি। কেন রেখেছে এই নিয়ে চিন্তা করতে করতে তানিশার মাথা একদম বন বন করে ঘুরতে লাগলো। সারা রাত জাগিয়ে থেকে ভোরবেলার দিকে তার চোখ দুটি লেগে আসলো। পরের দিন সকালবেলা এক এক করে সবাই নাস্তার টেবিলে আসলো। নোমান আর তানিশাকে দেখা গেল না। নোমান সারা রাত জেগে পড়াশোনা করেছে, সেজন্যই তার উঠতে লেট হচ্ছে। তাছাড়া যে শুক্রবার দেখে একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। অন্যদিকে তানিশাও সারা রাত কিছুতেই তো চোখের পাতা এক করতে পারেনি বিদায় এখন সেও গভীর ঘুমে মগ্ন আছে। তায়েব চৌধুরী তন্নিকে নাস্তার টেবিলে একা দেখে বলল, তন্নি, তানিশা কই? মামা, ও ঘুমাচ্ছে, পরে নাস্তা করবে। মামা সেই কথা শুনে বলল, বুঝতে পেরেছি, নিশ্চয়ই সারা রাত জেগে পড়াশোনা করেছে, সেজন্যই উঠতে এত লেট হচ্ছে। এগুলি হলো আসল স্টুডেন্ট, কারণ রাতের বেলা কেউ ডিস্টার্ব করার থাকে না, নিরিবিলিতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। তায়েব চৌধুরীর কথা শুনে তন্নির মা তাহমিনা চৌধুরী বললেন, ভাই, আপনি তানিশাকে একটু বেশি পছন্দ করেন, সেজন্য বোধহয় আপনারা সব সময় তানিশাকে নিয়ে পজিটিভ চিন্তায় মাথায় আসে। কাল সারা রাত তানিশা একবারও পড়তে বসেনি। আমি 2 বার গিয়েছিলাম ওদের রুমে, 2 বারই তানিশাকে শুয়ে থাকতে দেখেছি। বরং তন্নি পড়াশোনা করেছে রাত জেগে। তায়েব চৌধুরী তাহমিনা চৌধুরীর কথা শুনে আর কিছু বললেন না, কারণ তাহমিনা যে তানিশাকে সহ্য করতে পারে না তা তায়েব চৌধুরী ভালো করে জানে। তানিশার একটু প্রশংসা করলে তাহমিনা তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহমিনা সবসময় নিজের মেয়েকে সাপোর্ট করে। এবার আমান কথা বলে উঠল। সে তখন বলল, কে পড়াশোনা করে আর কে করে না এটা বড় কথা না। যে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই একজন প্রকৃত মেধাবী স্টুডেন্ট। শুধু সারাক্ষণ বই খাতা নিয়ে বসে থাকলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না। আমানের কথাগুলো তন্নির কানে যেন বিষের মতো লাগছিল, কারণ আমান যে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তন্নির প্রচণ্ড রাগ হতে লাগলো। সে তখন নাস্তা খাওয়া বাদ দিয়ে তার রুমে চলে গেল।
আমান তখন চিল্লায়ে বলে উঠল, তন্নি, তুই আবার নাস্তা না করে কই যাচ্ছিস? তন্নি কোনো উত্তর দিল না, সোজা নিজের রুমে চলে গেল। এদিকে তানিশা এখনো ঘুম থেকে ওঠেনি। হঠাৎ তন্নি রুমে গিয়ে তানিশাকে জোর করে ঘুম থেকে উঠালো আর বলল, তানিশা, নাস্তা করবি কখন? সবাই তোর জন্য অপেক্ষা করছে। তানিশা তন্নির টানাটানি দেখে আর শুয়ে থাকতে পারলো না। এক লাফে বিছানা থেকে উঠে বসলো আর চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকালো। ঘড়ির দিকে তাকিয়ে তানিশা আরেক সেকেন্ড দেরি করলো না, তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল আর বের হয়ে রেডি হতে লাগলো। তন্নি তা দেখে বলল, তানিশা, রেডি হচ্ছিস যে? এখনই যাবি নাকি? হ্যাঁ রে দোস্ত, এক্ষুনি যাব হোস্টেলে। পরের বার এসে তোর সাথে ঘুরতে যাব। আজ আমার একটু তাড়া আছে। কিসের তারা? হোস্টেলে পৌঁছে তোকে জানাবো। এখন আমাকে এক্ষুনি বের হতে হবে। তন্নি তানিশার কথা শুনে ভীষণ মন খারাপ করলো, কারণ আজ তন্নি তানিশার সাথে বাইরে ঘুরতে যাবে। সেজন্য কিছু প্ল্যান করে রেখেছিল আর সেখানে গিয়ে নিরিবিলি সে তানিশাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। কিন্তু তানিশা তাড়াতাড়ি করে তন্নির থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তানিশা যখন সিঁড়ি দিয়ে নিচে নামলো, ঠিক তখনই নোমানের সাথে দেখা তার। তানিশা আর নোমানের দিকে তাকানোর সাহস পেল না। তার শুধু এখন নোমানের বইয়ের মধ্যে রাখা তার ছবির কথাই মনে হতে লাগলো। তানিশা সেজন্য পাশ কাটিয়ে চলে গেল। নোমানও নিজের থেকে কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু তানিশা যখন ডাইনিং রুমে এসে পৌঁছালো, এসে দেখে সবাই নাস্তা করছে। তানিশাকে ব্যাগ ঘাড়ে দেখে তায়েব চৌধুরী বললেন, মা তানিশা, নাস্তা না করে কোথায় যাচ্ছ? তানিশা তখন বলল, আঙ্কেল, আমার একটু তাড়া আছে, এক্ষুনি যেতে হবে হোস্টেলে। আমান তখন বলল, তাই বলে না খেয়ে চলে যাবি? না ভাইয়া, সময় নেই আমার। এই বলেই তানিশা বাসা থেকে বের হয়ে গেল। বাসার কেউই কিছু বুঝতে পারলো না হঠাৎ তানিশার কি হলো, সে এমন তাড়াহুড়ো করে কেন বের হলো। তন্নি নিজেও কিছু বুঝতে পারলো না। তানিশা শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে আর হাঁটছে, আর কিছুদূর গেলেই বাস স্ট্যান্ড পেয়ে যাবে সে। সেজন্য তার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। হঠাৎ অচেনা এক নাম্বার থেকে আবারও ফোন এলো। তানিশা ভয়ের মধ্যে পড়ে গেল, যদি আবার সেই ছেলেই হয়। সেজন্য সে রিসিভ না করে এবার দৌড়াতে লাগলো। তানিশা দৌড়াতেই একটা রিক্সা এলো তার সামনে, সেজন্য সে হাঁপাতে হাঁপাতে বলল, মামা দাঁড়ান একটু, আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত রেখে আসেন। এই বলেই তানিশা এক লাফে রিক্সায় উঠল। কিন্তু তানিশা রিক্সা উঠতেই কিছু ছেলে চলে এলো রিক্সার সামনে আর রিক্সাওয়ালা মামাকে বলল। ছেলেগুলোর কথা শুনে তানিশা এত ভয় পেয়ে গেল যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। সেবার চিল্লা বেশি শক্তিটুকু তার মধ্যে নেই। তানিশা চোখ মেলতে তাকাতেই সে দেখতে পেল সে হসপিটালের বেডে শুয়ে আছে। তানিশা বুঝতে পারলো না কিছু, তাকে আবার কে নিয়ে এলো হাসপাতালে। সে তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল রাস্তায়। তারপর কি হয়েছিল তার সাথে সে কিছুই মনে করতে পারলো না। তানিশা তার কপালের ব্যান্ডেজটা বোলাতে বোলাতে উঠতে ধরলো, কিন্তু তন্নি এগিয়ে এসে বলল, উঠছিস কেন? শুয়েই থাক। তা এখন কেমন লাগছে তোর? তানিশা তখন শান্ত কণ্ঠে বলল, ভালো লাগছে, কিন্তু আমাকে হাসপাতালে নিয়ে এলো কেন? আর তোর নোমান ভাইয়ার কি অবস্থা? উনি কি ঠিক আছেন? তন্নি তখন বলল, আমান ভাইয়া নিয়ে এসেছে তোকে। আর নোমান ভাইয়া গুরুতরভাবে আহত হয়েছে। সেও এই হসপিটালেই আছে, এখন মোটামুটি সুস্থই আছেন। তন্নি আবারও বলল, হয়েছিলটা কি তানিশা? তানিশা তখন বলল, বাস স্ট্যান্ডে যাব বলে রিকশায় উঠেছিলাম, হঠাৎ কিছু ছেলে এসে আমাকে অ্যাটাক করে। তারা আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল, আমাকে নাকি জোর করেই বিয়ে করবে। হঠাৎ সেই পথে তোর নোমান ভাইয়া যাচ্ছিলেন। তোর নোমান ভাইয়াকে দেখা মাত্র আমার ভয় কিছুটা দূর হলো। আমি তখন চিৎকার করে তাকে ডাকতে লাগলাম। তোর নোমান ভাইয়া আমার চিৎকার শুনে সাথে সাথে এগিয়ে আসে এবং আমাকে ছেলেগুলোর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু একটা ছেলে পেছন থেকে তোর নোমান ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি সাথে সাথে মাটিতে পড়ে যান। আমি ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখে জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু কেউই এগিয়ে আসে না। তারপর একটা ছেলে আমার মুখ চেপে ধরে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু বলতে পারি না। নোমান ভীষণভাবে আহত হওয়ার কথা শুনে তানিশার খুব খারাপ লাগলো। তাকে বাঁচাতে গিয়ে আজ তার এই অবস্থা হলো। হঠাৎ আমান এলো তানিশার বেডে আর জিজ্ঞেস করলো, তানিশা, কেমন আছো এখন? জি ভালো ভাইয়া। আমান তখন বলল, আর কখনো একা একা যাবে না কোথাও। আমি না থাকলে কি হতো তোমার, একবার ভেবে দেখেছো? জি ভাইয়া।
আমান এবার তার দুর্দান্ত সাহসের গল্প তানিশাকে শোনাতে লাগলো। আমান বলল, ভাগ্যিস আমিও বাইর হয়েছিলাম, তা না হলে ছেলেগুলো তো তোমাকে উঠিয়ে নিয়েই যেত। তারপর কি হতো তা উপরওয়ালাই ভালো জানে। তন্নি সেই কথা শুনে বলল, ভাইয়া, আপনি ছেলেগুলোকে কিভাবে তাড়ালেন? যেখানে নোমান ভাইয়া গুরুতর আহত হয়েছে সেখানে তো আপনার কিছুই হলো না। আমান তখন হাসতে হাসতে বলল, তুই খুবই বোকা তন্নি। আমি হলাম ভবিষ্যতের একজন পুলিশ অফিসার। এরকম ছোটখাটো সন্ত্রাসীদের তাড়ানোর ক্ষমতা আমার আছে। আমি যে ফাইট জানি, নোমানকে সেই ফাইট জানে নাকি? যার সন্ত্রাসীদের তাড়ানোর ক্ষমতা নেই সে গিয়েছে তানিশাকে উদ্ধার করতে। আমাকে ফোন করে ডাকলেই তো নোমানের আছে ক্ষতি হতো না। তানিশা আমানের মুখে পুলিশ অফিসার হওয়ার কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল, কারণ তাকে হুমকি দেওয়া ছেলেটাও তো পুলিশ অফিসার পরিচয় দিয়েছে। তানিশা তখন বলল, ভাইয়া আপনি পুলিশ অফিসার হবেন? হব মানে? ধরে নাও হয়ে গেছি। এবার পরীক্ষায় অনেক ভালো হয়েছে, শুধু রেজাল্টের অপেক্ষায় আছি। রেজাল্ট বের হলেই এই আমান হয়ে যাবে পুলিশ অফিসার আমান চৌধুরী। তন্নি তখন মুখ ভেঙচিয়ে বলল, ভাইয়া, আপনার এসব বড় বড় গল্প করা এবার বাদ দিবেন। যেদিন হবেন সেদিন বলিয়েন। এই যাবতে তো অনেক পরীক্ষা দিলেন। আমান সেই কথা শুনে বলল, আগে নিজের চরকায় তেল দিই। আমি এবার পুলিশ অফিসার না হলেও সমস্যা নাই, নেক্সট আবার ট্রাই করব। কিন্তু তোর তো এবারই লাস্ট সুযোগ। মেডিকেলের চান্স না পেলে কিন্তু খবর আছে, বাসার সবাই উঠে পড়ে লাগবে। আমান আর তন্নি এইভাবে একের পর এক ঝগড়া করতেই আছে। কিন্তু আমানের পুলিশ হওয়ার কথা শুনে তানিশার মাথাটা যেন এলোমেলো হয়ে গেল। সে কিছুতেই হিসাবটা মেলাতে পারছে না। আর সত্যি যদি হুমকি দেওয়া ছেলেটাই আমান হয়, তাহলে কি কেন এভাবে তাকে জোর করে বিয়ে করতে চাইবে? না, কি ভাবছি আমি? আমার ধারণা হয়তো ভুল। এমনও তো হতে পারে সবকিছু কাকতালীয়ভাবে মিলে গেছে। হঠাৎ তানিশার বাবা মিস্টার ওহিদুল সাহেব দৌড়ে চলে এলেন তানিশার বেডে। তারপর তানিশার চোখ মুখে হাত বুলিয়ে দিলেন। ভালো আছিস তুই? কি হয়েছিল তোর? তানিশা তার বাবাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে বলল, ভালো আছি বাবা, কিছুই হয়নি, একটু আঘাত পেয়েছি শুধু। ওহিদুল সাহেব তখন তন্নিকে বলল, মা, এসব কি করে হলো? তন্নি তখন বিস্তারিতভাবে তহিদুল সাহেবকে সবকিছু খুলে বলল। তহিদুল সাহেব সব কাহিনী শোনার সাথে সাথে বলল, লাগবে না ডাক্তার হওয়া। এই শহরে তোকে আমি একলা একলা কিছুতেই রাখবো না। যদি সন্ত্রাসীরা খারাপ কিছু করতো তাহলে কি হয়ে যেত? আমরা কোথায় পেতাম তোকে? তানিশা সেই কথা শুনে বলল, তাই বলে কি ঘরের মধ্যে বসে থাকবো বাবা? হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকবি। গ্রামের কেউ যদি শোনে তোকে সন্ত্রাসীরা ধরেছিল তাহলে তো একদম নাক কাটা যাবে আমার। আমান সেই কথা শুনে বলল, আঙ্কেল কি বলেছেন এসব? তানিশা অনেক মেধাবী স্টুডেন্ট আর একজন ভবিষ্যৎ ডাক্তারও। এভাবে ওর ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আমরা সবাই আছি তো, আমাদেরকে বিশ্বাস করেন না? তহিদুল সাহেব তখন বলল, তোমরা আর কতদিন পাহারা দেবে তাকে? ঢাকা শহরে চেনা পরিচিত কেউ নেই তানিশার। আমার এতদিন তেমন ভয় লাগেনি, কিন্তু এই ঘটনার পর কিছুতেই মন আমার সায় দিচ্ছে না। আমান তখন বলল, তাহলে আঙ্কেল আপনারা ঢাকাতে থাকছেন না কেন? আন্টি আর আপনি থেকে যান এখানে। তহিদুল সাহেব সেই কথা শুনে বলল, তা কি করে হয় বাবা? একলা মানুষ আমি। শহরে থাকলে গ্রামের জমিজমাগুলো কে দেখবে আমার? তাছাড়া তানিশার বড় বোনের এখন একের পর এক বিয়ের সম্বন্ধ আসতেছে। এই মুহূর্তে শহরে থাকা সম্ভব না আমাদের। হঠাৎ তায়েব চৌধুরী প্রবেশ করলেন তানিশার রুমে আর বললেন, কেন সম্ভব না? ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব। আপনি যদি কিছু না মনে করেন তাহলে তানিশা আমার বাসা থেকে কলেজে যেতে পারবে। আমার ছোট ছেলেও তো তানিশার কলেজে পড়ে, ওরা একসাথে যাবে প্রতিদিন। আর তা না হলে আমার সাথে যাবে। আমিও তো রোজ রোজ 8টায় অফিসে যাই। তহিদুল সাহেব তায়েব চৌধুরীর কথা শুনে বলল, আপনাকে দেখলেই বোঝা যায় অনেক বড় মন আপনার। আপনাদের ফ্যামিলির প্রতিটা সদস্যই অনেক ভালো। আমার তানিশাকে যে আপনারা এত বেশি ভালোবাসেন, এই ঘটনাটা না ঘটলে সত্যি আমি বুঝতে পারতাম না। কিন্তু ক্ষমা করবেন আমাকে। তানিশাকে আমি কিছুতেই আপনাদের বাসায় রাখতে পারবো না। নানান লোকে নানান কথা বলবে। তাছাড়া আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তায়েব চৌধুরী তখন তহিদুল সাহেবের হাত ধরে বলল, তানিশাকে আমি আমার নিজের মেয়ের মতোই দেখে আসছি। তন্নি আর তানিশাকে কখনোই আমি আলাদা চোখে দেখিনি। আপনি নিশ্চিন্তে
আমাদের বাসায় ওকে রাখতে পারেন। আমাদের বাসায় থাকলেও বরং ভালোই থাকবে। হোস্টেলের সকল মেয়ে কিন্তু ভালো না। এমনও হতে পারে এসব ষড়যন্ত্র ওর চেনা জানায় কেউ করছে। সেজন্য আমি চাচ্ছি তানিশা আমাদের বাসা থেকে ওর পড়াশোনাটা কমপ্লিট করুক। তায়েব চৌধুরীর কথা শুনে তাহমিনা চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার ভাই এসব কি বলে? বাসায় দুইটা জোয়ান পোলা, তার মধ্যে এই মেয়েটাকে রাখা কি ঠিক হবে? আপনাদের তো একটা মান সম্মান আছে। তাছাড়া তানিশা বাসায় থাকলে তন্নি মোটো পড়তে বসতে চায় না, সারাক্ষণ শুধু গুজুর গুজুর করবে ওর সাথে। মেয়েটা আমার ভীষণ সহজ সরল। তানিশা ঠিকই তার লক্ষ্য পূরণ করবে, মাঝখান থেকে তার মেয়েটা ছিটকে পড়বে। সেজন্য তাহমিনা চৌধুরী বলল, তোমরা সবাই যেভাবে ভয় পাচ্ছ, মনে হচ্ছে তানিশা একাই থাকে ঢাকা শহরে। আরে ওর মতো অহরহ মেয়ে থাকে এই শহরে। পরিবর্তিতে একটু সাবধানে চলাফেরা করলেই আর এই বিপদ হবে না। আর তানিশা, তুমি হুদাই এদিক ওদিক ঘুরে বেড়াবে না। আমাদের বাসা তো আসার দরকার নেই। হোস্টেল থেকে সকল মেয়ে একসাথে বের হবে, আবার কলেজ শেষ করে আবার একসাথে ফিরবে, তাহলে তো কোনো বিপদ হবে না। তায়েব চৌধুরী তাহমিনা চৌধুরীর কথা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি তখন তাহমিনাকে বললেন, তুই মাঝখান থেকে নাক গলাস কেন? তানিশা আমাদের বাসায় থাকলে তোর প্রবলেমটা কোথায়? তোর যেটুকু ভালো স্টুডেন্ট আছে তা তানিশার সাথে চলাফেরা করেই হয়েছে। তানিশার সাথে চলাফেরা করে দেখি পড়াশোনা সে আজ এত সিরিয়াস হয়েছে। জানিস তো, সহজ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে নরকবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। তাহমিনা চৌধুরী তায়েব চৌধুরীর কথা শুনে একদম কেঁদেই ফেলল। তার ভাই তানিশাকে এত বেশি পছন্দ করে, তানিশার জন্য সবার সামনে তাকে এতগুলো গালমন্দ করলো। অন্যদিকে তন্নি মনে মনে তো সেই খুশি, তানিশা তাদের সাথে থাকলে সে সবচেয়ে বেশি খুশি হতো। কিন্তু তার মা যেভাবে বাধা দিচ্ছে তাতে যে কি হয়। তন্নি চুপচাপ থাকলো, কারণ এখানে সে যদি একটা কথা বলে তার মা একদম গলা টিপে মেরে ফেলবে তাকে। তহিদুল সাহেব সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি কি করবেন। এখন কিছু বুঝতে পারছেন না, আবার তানিশাকে একা একা রাখার সাহসও পাচ্ছেন না তিনি। যদি অ্যাক্সিডেন্ট কিছু হয় তখন তিনি মেয়ে পাবেন কোথায়? অন্যদিকে তায়েব চৌধুরী আর তার পরিবারকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ তিনি অনেকবার গিয়েছেন তায়েব চৌধুরীর বাসায়। তানিশা যখন তন্নির সাথে একসাথে কোচিং করেছে তখন প্রথম কয়েকদিন তিনি তায়েব চৌধুরীর বাসাতেই ছিলেন। তাছাড়া ঢাকাতে তানিশাকে দেখতে এলেও তিনি মাঝে মধ্যে ওদের বাসায় গিয়ে থাকতেন, সেজন্য তায়েব চৌধুরীর সাথে তার সম্পর্কটা মোটামুটি ভালোই। তায়েব চৌধুরী তহিদুল সাহেবকে চুপচাপ থাকা দেখে বললেন, এ তো কিসের চিন্তা করছেন আপনি? যা সিদ্ধান্ত নেওয়ার পরে নিয়েন। যে কদিন তানিশা সুস্থ হয়নি, অন্তত সে কদিন তো আমাদের বাসায় থাকতে পারে। আর আপনিও এই কয়েকদিন থাকবেন তানিশার সাথে। তানিশা সুস্থ হলে তবে গ্রামে ফিরে যাবেন। তহিদুল সাহেব হ্যাঁ বা না কিছুই বললেন না, কারণ উনি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। না করলে তায়েব চৌধুরী ভীষণ মন খারাপ করবেন, আর হ্যাঁ করলে তার মান সম্মান নিয়ে লোকে কথা বলবে। নোমান আর তানিশা দুজনই মোটামুটি সুস্থ হয়েছে, সেজন্য দুজনকে বাসায় নিয়ে গেল তায়েব চৌধুরী। নোমান সে আগের মতোই চুপচাপ আর নিষ্মুগ্ধ হয়ে থাকলো। এত কিছু হয়ে যাওয়ার পরও সে এই বিষয়ে তানিশার সাথে একটি কথাও বলল না। কিন্তু তানিশা নোমানের প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে। নোমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কি করে তাকে বাঁচাতে এলো। সে তো ইচ্ছে করলে মানুষজন জড়ো করে তবেই তাকে বাঁচাতে আসতে পারত, কিন্তু নোমান সেরকম কিছু না করে তার বিপদ আছে জেনেও তানিশাকে বাঁচাতে এসেছিল। ছেলেগুলোর সাথে কিভাবে মোকাবেলা করেছিল, নোমান যখন প্রতিটা ছেলেকে খুশি দিচ্ছিল, তানিশার মনে হয়েছে সে ছেলেগুলো মনে হয় সেই জায়গায় হাড় একদম ভেঙে গেছে। তানিশার শুধু বারবার সে দৃশ্য চোখের সামনে ভাসছে। নোমান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই তায়েব চৌধুরী এসে বলল, বাবা তানিশাকে ওর সাথে করে নিয়ে যাও। নোমান সেই কথা শুনে বলল, ভাইয়াকে বলো একটু, ভাইয়া তো এই সময় বাইরে যাবে। তায়েব চৌধুরী তখন রাগান্বিত কণ্ঠে বলল, কেন, তোমার সাথে গেলে কি প্রবলেম? নোমান তখন তার ব্যাগটা ঘাড়ে নিয়ে বলল, ওকে তাড়াতাড়ি রেডি হতে বলো, আমি কিন্তু বেশিক্ষণ লেট করতে পারবো না। এই বলেই নোমান গাড়িতে গিয়ে বসলো। অন্যদিকে তানিশা আজ কলেজে যাবে না দেখে এখন পর্যন্ত বিছানা থেকে ওঠেনি, কারণ সে চাইছিল মাথার ব্যথাটা পুরোপুরি ভালো হলেই তবে সে কলেজে যাবে। এভাবে মাথার ব্যান্ডেজ নিচে কিছুতেই যেতে পারবে না। এদিকে তায়েব চৌধুরী তানিশাকে ডাকতে ডাকতে তার রুমে প্রবেশ করলো, কিন্তু তানিশাকে শুয়ে থাকা দেখে বলল, মা তানিশা, তোমার কি শরীর খারাপ লাগছে? এখনো উঠো নিচে। তানিশা তায়েব চৌধুরীর কণ্ঠ শোনা মাত্রই তাড়াতাড়ি করে উঠে বসলো আর বলল, না মামা, ঠিক আছে, আমি এমনিতেই শুয়ে আছি। তাছাড়া তন্নিও নেই, সেই জন্য একা একা ভালো লাগছে না। তায়েব চৌধুরী তখন বলল, তাহলে কলেজে যাও তুমি, কলেজে গেলেই ভালো লাগবে। নোমান রেডি হয়ে গাড়িতে বসে তোমার জন্য অপেক্ষা করছে।
তানিশা সেই কথা শুনে বলল, ঠিক আছে মামা, রেডি হচ্ছি। এই বলেই তানিশা তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। কিন্তু তানিশা যখন রেডি হয়ে বাইরে চলে গেল, সে কাউকেই দেখতে পেল না। তানিশা বুঝতে পারলো নোমান তাকে রেখে চলে গিয়েছে। সেজন্যই তানিশার খুব খারাপ লাগলো, কারণ নোমান এইভাবে তাকে অপমান না করলেও পারত। হঠাৎ আমান আসলো তানিশার কাছে আর তানিশাকে রেডি হওয়া দেখে বলল, তানিশা, আজ কলেজে যাবে তুমি? তা ডাকবে না আমাকে? চলো রেখে আসি তোমাকে, শুধু আমাকে 5 মিনিট সময় দাও। এই বলেই আমান বাসার ভিতরে প্রবেশ করলো। তানিশা কোনো কথাই বলল না, সে তার জায়গাতেই দাঁড়িয়ে রইল। হঠাৎ জোরে জোরে গাড়ির হর্নের শব্দ পাওয়া গেল। অনবরত হর্ন বেজেই যাচ্ছে। তানিশা সেজন্য তার মাথা ঘোরালো। তানিশা দেখলো নোমান এভাবে হর্ন বাজাচ্ছে আর গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করছে। আসলে নোমান খুবই পাংচুয়াল, সে কলেজে যেতে কখনোই 1 সেকেন্ডও লেট করে না। সে যখন দেখলো ইতিমধ্যে 7টা বেজে গেছে, কলেজ যেতে আরো 1 ঘন্টা লাগবে, সেজন্য সে তানিশাকে রেখেই চলে গিয়েছিল। পরে আবার কি মনে করে যেন ফিরে এলো। নোমান তানিশাকে ডাকা বাদ দিয়ে অনবরত হর্ন দিতেই আছে। তানিশা এভাবে নোমানের হর্ন বাজানো দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। নোমান আবার গাড়ি থেকে নামলো আর তানিশাকে উদ্দেশ্য করে বলল, ঘড়ি দেখেছো কয়টা বাজে? নিজেও লেট করলে আর আমারও লেট করালে। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। কিন্তু তানিশা নোমানের কথা শুনেও এক পায়ে গেল না। তার ইচ্ছে সে কিছুতেই নোমানের সাথে যাবে না। যে ছেলে ভালো করে তার সাথে কথা বলে না, তার সাথে কি করে যাবে? তার তো নিজের একটা আত্মসম্মান বোধ আছে, সে আমানের সাথেই যাবে। নোমান যখন দেখলো তানিশা কিছু বলছেও না আর তার গাড়িতে গিয়ে বসছেও না, তখন সে তানিশার হাত ধরে টেনে তার গাড়ির দিকে গেল। তানিশা তা দেখে বলল, কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার, আমি যাব না আপনার সাথে। আমান ভাইয়া নিয়ে যাবে আমাকে, তিনি রেডি হতে গেছেন। নোমান সেই কথা শুনে এক ঝটকায় তানিশাকে গাড়ির মধ্যে বসালো আর তানিশার সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজেও লাগিয়ে নিল। তারপর গাড়ি স্টার্ট দিল। নোমানের এমন কাণ্ড দেখে তানিশা একদম হা হয়ে রইল। সে কখনোই ভাবতে পারেনি নোমান এভাবে জোর করে তাকে গাড়িতে বসাবে। কিন্তু আমান ভাই তো রেডি হতে গিয়েছে, তাকে তো অন্তত বলে যাওয়া উচিত। সেজন্য তানিশা বলল, আমান ভাইয়াকে একটা কল দিন প্লিজ। যদি উনি রেডি হয়ে এসে দেখেন আমি চলে গেছি, তখন উনি মন খারাপ করবেন। নোমান এই কথা শুনে বলল, চুপচাপ বসে থাকো, কাউকে কিচ্ছু বলতে হবে না। আর কাল থেকে যেন লেট না হয়। আমি কিন্তু একদিনও কলেজ মিস করি না, আর 1 সেকেন্ডও লেট করে ক্লাসে ঢুকি না। ঠিক 7টায় রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয়বারের এইসব কথা যেন বলে দিতে না হয়। তানিশা নোমানের এমন কথা শুনে বলল, আপনি কিন্তু আমার সাথে হুকুমদারি করছেন বা এক প্রকারের বাধ্য করছেন আপনার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি আপনার হুকুম কেন মান্য করব? নোমান কোনো উত্তর দিল না। সে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে আসে। নোমান কেমন চুপচাপ থাকা দেখে তানিশা বলল, কি হলো, জবাব দিন। নোমান তখন বলল, সব প্রশ্নের জবাব দেওয়া হয় না। এখন প্লিজ আর একটাও প্রশ্ন করো না। ঠিক সময় ক্লাসে পৌঁছাতে পারবো কিনা সেই জন্য টেনশনে আছি। তানিশার তখন মনে হলো, একবার কি তাকে তার বইয়ের ভিতর রাখা ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করব? না, আজ না, একদিন সময় বুঝে জিজ্ঞেস করতে হবে। এর রহস্য আমাকে জানতেই হবে, আজ বলা যাবে না। সেজন্য তানিশাও চুপচাপ থাকলো। নোমান একদম কলেজের সামনে গিয়ে গাড়ি থামালো আর তানিশার সিট বেল্ট খুলে দিয়ে বলল, নামো এখন, আর কলেজ শেষ হওয়া মাত্র ঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তানিশা নোমানের কথা শুনেও গাড়ি থেকে নামলো না। সে হঠাৎ নোমানকে বলল, থ্যাংক ইউ। নোমান তানিশার মুখে থ্যাংক ইউ শুনে কিছুটা বিস্মিত হলো। হঠাৎ তানিশা থ্যাংক ইউ বলল কেন? সে তখন হাসি মুখ নিয়ে বলল, কিসের জন্য থ্যাংক ইউ বললা? তানিশা তখন নিজ মুখ হয়ে বলল, আপনি সেদিন আমাকে সন্ত্রাসীগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন, তার জন্য। নোমান এবার না এসে থাকতে পারলো না। তখন সে হাসতে হাসতে বলল, এতদিন পর থ্যাংক ইউ? না মানে বলার সুযোগ পাইনি, আজ যখন সুযোগ পেলাম সেজন্য বললাম। নোমান তখন বলল, এখন নামো তানিশা, পরে থ্যাংক ইউ দিও। মনে হয় ক্লাস শুরু হয়ে গিয়েছে আমার। তানিশা এবার আর দেরি করলো না। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে চলে গেল। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। সেজন্য তানিশা শান্ত কণ্ঠে বলে উঠল, মে আই কাম ইন স্যার? স্যার তানিশাকে তো দেরি করে আসতে দেখে বলল। তানিশা সেই কথা শুনে নিজ মুখ হলো। সে কোনো উত্তর খুঁজে পেল না। এদিকে তানিশার মাথায় ব্যান্ডেজ দেখে পুরো ক্লাসের স্টুডেন্টরা হা করে তাকিয়ে রইল তার দিকে। তখনই স্যার বলল, তানিশা সেজন্য চুপচাপ সিটে গিয়ে বসলো। তানিশার রুমমেট রিশা আর লীরা বলল। তানিশা বলল, ক্লাস শুরু হয়ে গেলে বলল, এখন চুপচাপ থাক তোরা।
তানিশাদের ক্লাস 2:30 শেষ হলে যে যার মতো হোস্টেলে চলে গেল, কিন্তু তানিশার রুমমেট রিশা আর লীরা তানিশার সাথে গল্প করতে লাগলো। তানিশা তাদের সাথে গল্প করতে করতে নোমানের কথা ভুলেই গেল। এদিকে নোমান সে কখন থেকে ওয়েট করছে তার জন্য। আসলে তানিশাদের ক্লাস ঠিক 8টায় শুরু হয় আর 2:30টার দিকে শেষ হয়। মাঝখানে 30 মিনিটের একটা ব্রেক থাকে, তবে সেই 30 মিনিটে 15 মিনিটে আবার ক্লাসের লেকচারই শেষ হয়ে যায়। বাকি 15 মিনিট কোনো মতে তাড়াহুড়ো করে যে যার মতো খাবার খেয়ে নেয়। তারপর আবারও ক্লাস শুরু। কোনো রকম গল্প করার সুযোগ হয় না তাদের। তানিশা রিসা লীরাকে বিস্তারিতভাবে বলার আগেই নোমান এসে উপস্থিত সেখানে। নোমান কিছু বলার আগেই তানিশা রিসা লীরাকে বলল, আজ আসি রে, কাল এসে সব কিছু বলবো। এই কথা বলেই তানিশা গাড়িতে গিয়ে বসলো আর নোমানও চলে গেল গাড়িতে। হঠাৎ আমান এসে উপস্থিত সেখানে। সেও তানিশাকে নেওয়ার জন্যই এসেছিল। নোমান আমানকে দেখতে পেয়ে 1 সেকেন্ডও লেট না করে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। হঠাৎ তানিশা আমানকে দেখে চিৎকার করে বলল, গাড়ি থামান, গাড়ি থামান, আমান ভাইয়াকে দেখলাম। নোমান তানিশা কেমন চিৎকার করা দেখে বলল, স্টপ, পাগলের মতো এমন চিৎকার করছো কেন? না মানে আমান ভাইয়াকে দেখলাম। তো কি হয়েছে? তানিশার কোনো উত্তর দিল না আর নোমানও কোনো প্রশ্ন করলো না। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর নোমান বলল, মেয়ে দুজন কি তোমার বান্ধবী? হ্যাঁ, আমরা 3 জন এক রুমেই থাকতাম। নোমান তখন বলল, এদেরকে ছেড়ে আমাদের বাসাতে থাকতে অসুবিধা হচ্ছে না তোমার? তানিশা নোমানের এমন প্রশ্ন শুনে বলল, হঠাৎ এ কথা বলছেন কেন? নোমান তখন বলল, হ্যাঁ বলছি, কারণ আমার মনে হয় তোমার হোস্টেলে থাকাই বেটার হবে। আমাদের বাসায় থাকলে তুমি তেমন একটা পড়ালেখা করতে পারবে না। তানিশা নোমানের কথা শুনে একদম কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নোমান এসব কি বলছে? সে তাদের বাসায় থাকছে, নোমানের কি সেটা সহ্য হচ্ছে না? তানিশা আর একটা কথাও বলল না। নোমান হঠাৎ করে বলল, তুমি কি আমান ভাইয়াকে পছন্দ করো? তানিশা সেই কথা শুনে হা করে তাকিয়ে রইল নোমানের দিকে। নোমান এসব কি বলছে? নোমান তখন বলল, আমান ভাইয়া তোমাকে পছন্দ করে, মনে হয় বিয়ে করাও সিদ্ধান্ত নিচ্ছে সে। ভাইয়া চাকরিটা পেয়ে গেলেই প্রস্তাব পেয়ে যাবে বিয়ের। তানিশা রাগান্বিত হয়ে বলল, কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন আপনি? নোমান নিজেও তখন চিৎকার করে বলল, হ্যাঁ পাগলই হয়েছি। আমি চাই না তুমি ভাইয়াকে বিয়ে করো, সেই জন্য আমি চাচ্ছি তুমি থাকবে না আমাদের বাসায়। নোমানের এমন কথা শুনে তানিশা বেশ অবাক হলো, কারণ নোমানের চেহারা স্বাভাবিক ছিল না। সে বেশ রাগান্বিত ছিল। রাগান্বিত হওয়ার কারণে চোখ দুটো একদম লাল হয়ে গিয়েছে। তানিশা এটা বুঝতে পারলো না নোমানের তাতে কি, সে এত রাগ হয়েছে কেন। তানিশা তখন বলল, এতে আপনার কি সমস্যা? কে আমাকে পছন্দ করলো আর কে আমাকে বিয়ের প্রস্তাব দিল, তাতে আপনার কি? নোমান হাসতে হাসতে বলল। তানিশা এবার ভীষণ রেগে গেল। সে তখন বলল, মুখ সামলে কথা বলেন। আপনি কিন্তু তখন থেকে জানোই তাই বলছেন। আমার কিন্তু যথেষ্ট আত্মসম্মানবোধ আছে। আর আমি যে আপনার ভাইকে বিয়ে করতে চাইবো সেটা ভাবলেন কি করে? নিজেকে কি ভাবেন আপনি? নোমান এবার আর কিছু বলল না। তানিশা তখন বলল, গাড়িটা স্টপ করেন, আমি এখানেই নামতে চাই। নোমান তানিশার কথায় কান দিল না। তানিশা তখন চিৎকার করে বলল, থামান বলছি, না হলে চিৎকার করব কিন্তু। নোমান এবারও চুপচাপ। তানিশা তখন নোমানের গায়ে হঠাৎ হাত দিয়ে বলল, থামান বলছি। নোমান এবারও চুপচাপ। তানিশা তখন রাগ করে একের পর এক মারতে আসে নোমানকে। তানিশা নিজেও জানে না সে কি করছে এটা, কারণ নোমানের কথাগুলো ভীষণ গায়ে লেগেছে তার। নোমান এবার হঠাৎ গাড়ি থামলো আর বলল, স্টপ, কি করছো এটা? কোন সাহস আমার গায়ে হাত দিলে? তানিশা এতক্ষণে থামলো। সে আরও একটি কথাও বলল না। তাড়াতাড়ি করে সিট বেল্ট খুলে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। নোমান তাদেরকে নিজেও নেমে গেল গাড়ি থেকে আর তানিশাকে বলল, গাড়িতে গিয়ে বসো। এইভাবে রাস্তার মাঝখানে নামলে কেন? তানিশা নোমানের কথা যেন শুনতেই পেল না। সে হাঁটা শুরু করে দিল। নোমানও পিছু পিছু গেল আর তানিশার হাত ধরে টেনে তার কাছে এনে বলল, এখন তুমি আমার সাথে আমাদের বাসায় যাবে, তারপর কাল সবাইকে জানিয়ে দেবে তুমি থাকবে না আমাদের বাসায়। এখন এই মুহূর্তে চলে গেলে বাসার লোক নানা ধরনের প্রশ্ন করবে। তানিশা নোমানের হাত এক ঝটকায় ফেলে দিয়ে বলল, না, আমি এখনই যাব। আপনাদের বাসায় যাওয়ার আর বিন্দুমাত্র রুচি নাই আমার। দয়া করে ছেড়ে দিন আমার হাত। নোমান আর বেশি কথা বলল না, কারণ সে এত কথা বলা মোটেও পছন্দ করে না। সেজন্য সে তানিশাকে কোলে উঠিয়ে নিল আর গাড়ির দিকে চলে গেল। তানিশা নোমানের এমন বাড়াবাড়ি দেখে চিৎকার করে বলল,
আপনি কি শুরু করেছেন বলেন তো? আপনি যখন তখন আমাকে ধরছেন, আবার কোলে তুলে নিতেও দ্বিধাবোধ করছেন না। এতদিন তো আপনাকে অনেক ভদ্র ছেলে ভাবতাম, কিন্তু আপনি তো এক নাম্বারের লুচ্চা ছেলে। তা না হলে এভাবে একটা মেয়েকে ধরার সাহস হতো না আপনার। তানিশার এমন কথা শুনে নোমানের মাথায় যেন আগুন উঠে গেল। সে রাগের দাঁত কিটমিটাতে লাগলো। তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কারণ আশেপাশে অনেক মানুষজন। বেশি ঝামেলা করলে লোকজন সন্দেহ করতে পারে, সেজন্য সে তানিশাকে গাড়িতে নিয়ে বসালো আর আবারও গাড়ি স্টার্ট দিল। তানিশা নিজেও এবার চুপচাপ থাকলো, তবে সে স্পষ্টই বুঝতে পারলো নোমান তাকে ভালোবাসে, তা না হলে সে এমন রিয়াক্ট করছে কেন। তবে তানিশা সিদ্ধান্ত নিল সে আর সত্যি সত্যি থাকবে না তাদের বাসায়। নোমান যখন নিজের মুখে বলে দিল, তাহলে সে কোন লজ্জা সে বাসায় থাকবে। অন্যদিকে তানিশার বাবা এখনো নোমানের বাসাতেই আছে, কারণ তায়েব চৌধুরী কিছুতেই যেতে দিচ্ছে না তাকে। ভীষণ আদর যত্ন শুরু করে দিয়েছেন তিনি। তায়েব চৌধুরী তার ব্যবসা বাণিজ্য সব ঘুরে ঘুরে দেখতে লাগলেন তহিদুল সাহেবকে, কারণ তায়েব চৌধুরী নিজেও তানিশাকে তাদের বাসার বউ করতে চায়। তায়েব চৌধুরীর শুরু থেকে ভীষণ ইচ্ছা ছিল তানিশাকে তিনি তার বড় ছেলের বউ বানাবেন। তানিশার আচার আচরণ কথাবার্তা খুবই ভালো লাগে তায়েব চৌধুরীর। তিনি মনে করেন তার বাসার বড় বউ হিসাবে তানিশাকে বেশ মানাবে। তানিশা বাসায় পৌঁছে আগে তার ব্যাগ গোছাতে লাগলো। তা দেখে তন্নি বলল, হয়েছেটা কি তানিশা? কলেজ থেকে এসে এভাবে ব্যাগ গোছাচ্ছিস কেন? তানিশা তখন বলল, আমি হোস্টেলে যাচ্ছি তন্নি। আমার মাথার ব্যথা তো এখন মোটামুটি ভালোই হয়েছে। তন্নি সেই কথা শুনে বলল, তার মানে তুই আমাদের বাসায় থাকতে চাচ্ছিস না? মামা এত করে বলার পরেও তুই চলে যাচ্ছিস? তানিশা তখন ব্যাগ গোছানো বাদ দিয়ে বলল, তন্নি দেখ, এটা হয় না কখনো। আমি কেন তোর মামার বাসায় এভাবে থাকবো? শুধু মামা চাইলেই তো হবে না, এ বাসার অনেকেই চায় না আমি তাদের সাথে থাকি। তন্নি তখন তানিশাকে বলল, কে চায় না? নাম বল তার। না না, এমনি বললাম, আমার নিজেরই ভালো লাগছে না। দেখ, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি নিজে কষ্ট করে আজ এত দূর এসেছি, সেই জন্য বাকি পথ চলা নিজেই সামলাতে চাই। তন্নি তখন তানিশার হাত ধরে তাকে বিছানায় নিয়ে গিয়ে বসালো আর বলল, সত্যি করে বল তো কি হয়েছে? কে কি বলেছে? তানিশা তখন তন্নির হাত সরিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেনি, আমারই ইচ্ছে করছে না আর থাকতে। এই বলেই তানিশা তার বাবাকে খুঁজতে গেল। তার বাবার সাথে আগে নিয়ে কথা বলতে হবে, কিন্তু তানিশার বাবা বাসায় ছিলেন না। তায়েব চৌধুরী ওনাকে সাথে করে নিয়ে অফিসে গেছেন। তানিশা সেজন্য ব্যাগ গুছিয়ে রেখে বিছানার এক সাইডে রেখে দিল আর তন্নিকে বলল, তুই আর কখনো তোদের বাসায় আসতে বলবি না প্লিজ। যদি কখনো আমাকে দেখার ইচ্ছা হয় তাহলে কলেজে গিয়ে দেখা করিস বা হোস্টেলে চলে যাস, তবুও এই বাসায় আসতে বলবি না। হঠাৎ আমান প্রবেশ করলো রুমে আর এসে তানিশার উপর এক প্রকার রাগ দেখিয়ে বলল, তানিশা, তোমার হয়েছেটা কি? সকালবেলা তুমি আমাকে রেখে একা একা চলে গিয়েছো কলেজে, আবার কলেজ শেষ হলে তোমাকে আনতে গেলে গিয়ে দেখি তুমি নাই। তোমাকে না বারবার সবাই বলছে এভাবে একা একা কলেজ যাবে না, তারপরেও গেলে কেন? তানিশা তখন বলল, আমান ভাই, আমাকে নিয়ে আপনারা সবাই একটু বেশি টেনশন করছেন। কিছুই হবে না আমার, আপনারা প্লিজ অযথা টেনশন করবেন না। আর আমি আজ একা একা যাইনি কলেজে, আপনার ছোট ভাই নিয়ে গিয়েছিল। নোমান তোমাকে নিয়ে গিয়েছে? সে আবার কবে থেকে এত বড় দায়িত্বশীল হলো? তার তো আশেপাশে তাকানোর সময় নাই। তানিশা তখন বলল, হ্যাঁ ঠিক বলছেন, আর তার হাতে কোনো সময় নেই। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে একটু কলেজে রেখে আসেন। তুমি বলছো, কিন্তু কেন? তানিশা তখন বলল, এমনি বলেছি, উনি কলেজে যাচ্ছিলেন সেই জন্য ভাবলাম ওনার সাথেই যাই। আপনি আবার অযথা কষ্ট করতে যাবেন কেন? আমান তখন বলল, ও তাহলে আসার সময় ওর সাথে এসেছো? হ্যাঁ। আমান সেই কথা শুনে শান্ত কণ্ঠে বলল। এই বলে আমান তানিশার রুম থেকে চলে গেল। আমান চলে যাওয়ার সাথে সাথে তন্নি তানিশাকে বলল, নোমান ভাইয়া তোকে কিছু বলেছে তাই না? কি বলেছে সত্যি করে বল। তানিশা কি বলবে এখন? সে তখন বলল না, কিছুই বলেনি। উনি তো জাস্ট আমাকে নিয়ে গিয়েছিলেন আর আসার সময় নিয়ে আসলেন। তন্নি বুঝতে পারলো নোমানি কিছু বলেছে, তা না হলে তানিশা কলেজ থেকে এসে এরকম পাগলামি করছে কেন। তায়েব চৌধুরী তহিদুল সাহেবকে নিয়ে বাসায় ফিরলেন। তহিদুল সাহেব ভীষণ খুশি হলেন তায়েব চৌধুরীর সাথে সারাদিন ঘুরে বেরিয়ে।
এবার তায়েব চৌধুরী তহিদুল সাহেবকে প্রস্তাব দিলেন পরবর্তীতে তিনি যেন তানিশার মাকে নিয়ে বেড়াতে আসেন। তহিদুল সাহেবও রাজি হয়ে গেলেন। তিনি হাসতে হাসতে তানিশার রুমে প্রবেশ করলেন। আর সারাদিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন সব কথা তানিশাকে বলবেন এখন। কিন্তু তানিশা যে মন খারাপ করে বসে আছে তা তহিদুল সাহেব বুঝতে পারলেন না। তিনি হাসতে হাসতে বললেন, জানিস মা, এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। কত বড় লোক, অথচ কত সহজ সরল। তিনিও নাকি এক সময় খুব সাধারণ ঘরে ছিলেন, কিন্তু নিজের অগাধ পরিশ্রমে আজ এতদূর এসেছেন। খুব ভালো লাগলো ওনার সাথে ঘুরে বেরিয়ে। পরবর্তীতে তোর মাকে নিয়ে বেড়াতে আসবো। তহিদুল সাহেব অনর্গল কথা বলেই যাচ্ছেন, কিন্তু তানিশা নিজেকে আটকাতে পারল না। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। সেজন্য সে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলল, বাবা, তোমার গল্প বলা শেষ হয়ে গেলে আমি কিছু বলতে চাই তোমাকে। তহিদুল সাহেব সেই কথা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ, বল, কি বলবি? তানিশা তখন বলল, তায়েব মামা আমাদের নিকটতম কোনো আত্মীয় নয়, বা তাদের সাথে না আছে আমাদের কোনো সম্পর্ক। হ্যাঁ, তা হঠাৎ এ কথা বলছিস কেন? এজন্যই বলছি যে আমি জানি তুমি পুরোপুরি এই পরিবারকে বিশ্বাস করো, আর সেই বিশ্বাসের জোরেই আমাকে এখানে রাখতে চাচ্ছ। তহিদুল সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি তানিশার মুখের দিকে হা করে তাকিয়ে রইলেন। তানিশা তখন বলল, আমি বলছি না এই পরিবার খারাপ বা এই পরিবারের সদস্যরা খারাপ। আমি বলছি আমার আত্মসম্মানের কথা, তোমার মান সম্মানের কথা। আমি এখানে থাকলে নানা মানুষ নানান ধরনের কথা বলবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি তো তায়েব চৌধুরীকে বারবার সেটাই বোঝাচ্ছি, কিন্তু উনি তো বুঝতেই চাচ্ছেন না। তানিশা সেই কথা শুনে বলল, এভাবে বললে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই চলে যাব হোস্টেলে। আমি আর থাকবো না এ বাড়িতে, বা আর কখনো আসবো না। তাহলে আর তায়েব চৌধুরী কিছু বলবেন না। কিন্তু মা, সেদিনের সন্ত্রাসীগুলো যদি আবার অ্যাটাক করে, তোর যদি কোনো ক্ষতি হয়? তানিশা নির্দ্বিধায় বলে দিল, হবে না কিছু, তাড়াতাড়ি চলো, আর দেরি করতে চাই না আমি। এই বলেই তানিশা তার বাবার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। এই তানিশা, আবার তুই পাগলামি করছিস? তন্নি তানিশাকে চলে যাওয়া দেখে তার হাত ধরে বলল, কিসের পাগলামি? আমি তোদের বাসায় কি জন্য থাকবো বল? আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। তুই ভালোভাবে পড়াশোনা করিস। এই বলেই তানিশা বাসা থেকে বের হয়ে গেল। সে আর কাউকেই বলে গেল না। তায়েব চৌধুরী আর আমান গিয়েছে বাইরে। বাসায় শুধু নোমান আর তন্নি ছিল। অন্যদিকে তাহমিনা চৌধুরী থেকেও নেই। তিনি তো তানিশার যাওয়াতে বেশ খুশি হয়েছেন। নোমান ব্যালকনিতে দাঁড়িয়ে তানিশাদের যাওয়া দেখছিল, আর ব্যালকনিতে লাগানো লতানো পাতাগুলোর একটা একটা করে পাতা ছিঁড়ছিল। কিন্তু তানিশা একবারের জন্য পেছন ফিরে তাকালো না। সে সোজা তার বাবার হাত ধরে চলে গেল। তহিদুল সাহেবের বেশ খারাপ লাগলো। এভাবে তায়েব চৌধুরীকে না বলে যাওয়াটা কি ঠিক হলো তাদের? কিন্তু তানিশার জোরাজোরিতে তিনি আর সে কথা বললেন না তানিশাকে। তানিশা চলে যাওয়াতে তন্নির ভীষণ মন খারাপ হলো। সে তখন নোমানকে গিয়ে বলল, ভাইয়া, আপনি কি বলেছেন তানিশাকে যে ও আর এক সেকেন্ডও দেরি করলো না? নোমান কোনো উত্তর দিল না। তন্নি তখন বলল, কি হলো ভাইয়া, কিছু তো বলেন। নোমান তখন তন্নিকে ধমক দিয়ে বলল, তুই যাবি এখান থেকে? দেখছিস না আমি পড়ছি। এসব আজাইরা বিষয়ে কথা বলার মোটেও ইচ্ছে নেই আমার। তন্নি নোমানের এমন ধমক খেয়ে রুম থেকে বের হতেই দেখে তায়েব চৌধুরী আর আমান একসাথে বাসায় প্রবেশ করছে। তন্নি তার মামাকে দেখা মাত্রই বলল, মামা, তানিশা আর তার বাবা চলে গিয়েছে। মানে কি বলছে এসব? আমাকে না বলে এভাবে যেতে পারলো? তন্নি তখন বলল, এই বাসার কেউ হয়তো তানিশাকে কিছু বলেছে, সেজন্য তানিশা ভীষণ কষ্ট পেয়েছে। ও অনেক কাঁদছিল। তায়েব চৌধুরী তখন চিৎকার করে তাহমিনা চৌধুরীকে ডাকতে লাগলো আর বলল, নিশ্চয়ই তুই কিছু বলেছিস। তাহমিনা চৌধুরী সেই কথা শুনে বলল, তাহলে কে বলেছে? নোমান তার বাবার চিল্লানি শুনে রুম থেকে বের হয়ে আসলো আর বলল, আমি বলেছি তানিশা, তুমি চলে যাও, আর যেন তোমায় না দেখি এই বাড়িতে। তায়েব চৌধুরী সেই কথা শুনে ভীষণ রেগে গেলেন আর নোমানের কাছে গিয়ে বলল, কেন বলছো? তানিশা তোমার কি ক্ষতি করেছে? আমার কোনো ক্ষতি করেনি, তবে এই পরিবারের অনেক ক্ষতি হতে পারতো। তাহমিনা চৌধুরী সেই কথা শুনে বলল, এসব বলে কোনো লাভ নেই নোমান। তোমার বাবা তো তানিশার একদম বড় ভক্ত হয়ে গেছেন। আমান এবার কথা বলে উঠল। সে নোমানকে বলল, যা বলার স্পষ্ট করে বল। কেন তুই তানিশাকে যেতে বলেছিস? আর তোর
মনে হলো তানিশা এ বাড়িতে থাকলে এ বাড়ির ক্ষতি হতে পারে। নোমান তখন বলল, ভাইয়া তুমি একজন ভবিষ্যৎ পুলিশ অফিসার, তোমার দ্বারা এই কাজ আশা করিনি কখনো। আমি যদি এখন মুখ খুলি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমান সেই কথা শুনে তোতলাতে লাগলো আর বলল, কি বলছিস এসব? তাইব চৌধুরী এবার এগিয়ে এসে বলল, বাবা নোমান, তুমি কি ঠিক আছো? কি সব ভুলভাল বলছো? সারাদিন পড়াশোনা করতে করতে তোমার মাথা তো পুরাই শেষ হয়ে গেছে। নোমান তখন বলল, না বাবা, ঠিক আছে আমি। আমান ভাইয়ার সাথেই শোনো সে কি কি করেছে তানিশার সাথে। আমান বুঝতে পারলো নোমান সবকিছু জেনে গেছে, সেজন্য সে চলে যেতে লড়ল। তখনই নোমান বলল, ভাইয়া যাচ্ছ কেন এইভাবে? বাবাকে একটু বলো তোমার কাহিনী। তাইব চৌধুরী তখন বলল, নোমান, আমার ধৈর্যের সীমা কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে, যা বলার পরিষ্কার করে বল। নোমান তখন বলল, সেদিনে সেই সন্ত্রাসীগুলো তানিশাকে অ্যাটাক করেছিল, সেগুলো তোমার গুণধর ছেলের টাকায় কেনা লোক ছিল। তোমার গুণধর ছেলে যা যা করতে বলেছে ছেলেগুলো সেটাই করেছে, কিন্তু মাঝখানে আমি গিয়ে তার প্ল্যান সব নষ্ট করে দিয়েছি। নোমান এসব কি বলছে? নোমান এসব কি বলছে? আমার সেই কথা শুনে সেখান থেকে চলে গেল। তাইব চৌধুরী তখন নোমানকে বলল, তুমি এসব জানো কি করে? আমি সন্ত্রাসীগুলোকে খুঁজে বের করেছিলাম তাদের পুলিশে দেবো বলে, কিন্তু সন্ত্রাসীগুলো জেনে যাওয়ার ভয়ে সব সত্যি কথা বলে দিয়েছে। সেজন্য আমি ওদের ছেড়ে দিয়েছি, কারণ ওদের পুলিশে দিলে আমাদের মান সম্মানই নষ্ট হয়ে যেত। তাইব চৌধুরীর মাথায় এবার চক্কর দিয়ে উঠল। শুধু তাইব চৌধুরী না, বাসার সবাই অনেক বেশি অবাক হলো। সবারই এক কথা, আমান সব কেন করতে গেল? তন্নি কিছুটা আন্দাজ করতে পারলো, সেও বুঝতে পারলো ফ্যাকাল্টি থেকে মেসেজ দেওয়া ছেলেটা তাহলে আমানই, কারণ সে নিজেকে একজন পুলিশ অফিসার বলে দাবি করেছিল। তাহলে কি সত্যি সত্যি তার আমান ভাই তানিশাকে ভালোবেসে ফেলেছে? নোমান তখন পুরো ঘটনা খুলে বলল, যে আমার হিরো হয়ে তানিশাকে বাঁচাতে চেয়েছিল, আর এইসব সন্ত্রাসীদের ভয়ে যাতে তানিশাকে সবাই বাড়িতেই রাখতে চাই আর তানিশা নিজেও এই বাড়িতে থাকতে চাই, সেই জন্যই সেই নাটক সাজিয়েছে। তাইব চৌধুরী বুঝতে পারলো আমান তাহলে নিজেও তানিশাকে পছন্দ করে, কিন্তু সে এসব কাজ মোটেও ঠিক করেনি। তানিশাকে পছন্দ করে সেটা সে বলতেও পারতো, তা না করে অযথা বাড়তি ঝামেলা জড়িয়েছে। সেজন্য তাইব চৌধুরী সিদ্ধান্ত নিলেন এখন কিছুই বলবেন না, তিনি আপাতত চুপচাপই থাকবেন। আমান চাকরিটা পাওয়ার সাথে সাথেই তিনি তহিদুল সাহেবকে তানিশার সাথে আমানের বিয়ের প্রস্তাব পাঠাবেন। তাইব চৌধুরী এবার নোমানকে বলল, যা হবার হয়ে গেছে, ভুল করেও যেন এই নিউজ বাইরে কেউ না জানে, তাহলে মান সম্মান একদম শেষ হয়ে যাবে। আর তনি, তুই কিন্তু তানিশাকে এসব বলবি না, খবরদার। তা না হলে আমি কিন্তু মুখ দেখাতে পারবো না। জি মামা, তবে আমান ভাইয়াকে সতর্ক করে দিয়েন যে পরবর্তীতে যেন এরকম জঘন্য কাজ আর না করে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আমানের সাথে কথা বলবো। নোমান ভেবেছিল তার বাবাকে আমানের সব কুকীর্তির কথা বলে দিলে তিনি আমানকে শাসন করবেন, যাতে আমান ভুল করেও আর তানিশার দিকে না তাকায়। কিন্তু নোমান এটা জানে না তার বাবা অনেক আগে থেকেই আমানের বউ হিসাবে তানিশাকে ভেবে রেখেছে। নোমান আজ এসব বলায় তাইব চৌধুরী আরও তাড়াতাড়ি বিয়ের কথা পাকাপোক্ত করতে চাইছেন। তানিশা বাসা থেকে চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হলো। বাড়িটা কেমন যেন শূন্য শূন্য লাগছিল নোমানের কাছে। মনে হচ্ছে কি যেন নাই তার, পড়াশোনা মোটেও মন বসছে না তার। নোমান একটা একটা করে বই হাতে নিচ্ছে আর তার পৃষ্ঠা উল্টাচ্ছে। তার আজ কোনো সাবজেক্টই পড়তে ইচ্ছে করছে না। তখন নোমানের হঠাৎ করে তানিশার ছবিটার কথা মনে হলো, যেটি সে তার বইয়ের ভিতর রেখেছিল। নোমান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে। আসলে নোমান তানিশার ছবিটা ব্যালকনিতে কুড়িয়ে পেয়েছিল। তন্নির কাছে অনেক ছবি আছে তানিশার। তন্নি আর তানিশা দুজনে মিলে অনেক ছবি আছে, বা তানিশার কোনো ছবি এককভাবেও আছে। হয়তো তন্নির অ্যালবাম থেকে তানিশার এই ছবিটা পড়ে গিয়েছিল, কিন্তু নোমান তন্নিকে ছবিটা ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল। সে ভেবেছিল তন্নিকে ছবি দিতে গেলে নানা রকমের প্রশ্নের জবাব দিতে হবে তাকে, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে ছবিটা রেখে সে ভালোই করেছে। নোমান ছবিটা স্পর্শ করছে আর বলছে, তোমার সাথে আমার না আছে কোনো সম্পর্ক, না তুমি আমার রক্তের কেউ হও, তবুও তোমাকে ছাড়া বাড়িটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। যে কয়দিন ছিলে এখানে সেই কয়দিন কিছু মনে হয়নি, কিন্তু আজ হঠাৎ এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে যদি আর একবার তোমাকে কাছে থেকে দেখতে পেতাম। এই বলেই নোমান হাত দিয়ে তানিশার ছবিটা হাত বোলাতে লাগলো, আর বুকের ভিতরটা কেমন যেন খা খা করছে। সেজন্য নোমান সিদ্ধান্ত নিল আজ কলেজ শেষ করে তানিশাকে এক নজর দেখবে সে দেখতে চায় তখন তার অনুভূতিটা কেমন হয়। এই বলেই নোমান ছবিটা আবার তার বইয়ের পাতার মধ্যে রেখে দিল। নোমান 8টার আগেই কলেজ গেটের সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু 8টা বেজে গেল তবুও তানিশাকে দেখতে পেল না। তারপর ভাবলো 30 মিনিটের টিফিন পিরিয়ডে হয়তো ক্যান্টিনে দেখতে পাবে, কিন্তু ক্যান্টিনেও দেখতে পেল না তাকে। অবশেষে কলেজ ছুটি হলে সবার আগে গেটে এসে দাঁড়ালো, তবুও সে তানিশার দেখা পেল না।
হঠাৎ নোমানের তানিশার রুমমেট রিশা আর লীরার সাথে দেখা হলো। নোমান তানিশার কথা কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারলো না। সে মনে মনে কথা তৈরি করতে তারা হোস্টেলের দিকে চলে গেল। নোমান তখন মন খারাপ করে বাসা চলে গেল। পরের দিনও ঠিক একইভাবে নোমান তানিশাকে দেখার জন্য অপেক্ষা করলো, বাট সেদিনও দেখতে পেল না। এবার নোমান ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল। তানিশা হঠাৎ করে উধাও হলো, তাকে সে কেন দেখতে পাচ্ছে না, আর তানিশাকে দেখতে না পেয়ে তার এমন কেন লাগছে। ভীষণ অস্থিরতা কাজ করছিল নোমানের মধ্যে। সে আর চুপ করে বসে থাকতে পারলো না। আজ সে রিশা আর লীরাকে তানিশার ব্যাপারে জিজ্ঞেস করবে বলে ডিসিশন নিল। যেমন ভাবনা তেমনি কাজ। নোমান আজও কলেজ শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে রইল, আর রিশা লীরাকে দেখা মাত্র হাত দিয়ে ইশারা করলো। লীরা আর রিশা ভীষণ অবাক হলো। তারা ভাবতেই পারছে না নোমান তাদের ডাকছে, কিন্তু কাকে ডাকছে তারা ঠিকভাবে বুঝতে পারলো না। তখনই দুজন এগিয়ে এসে বলল,